ওপরে গাছের দিকে তাকাতে গিয়ে দেখল ওই বিশাল ভগ্ন রাজবাড়ির মধ্যে ও যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে পুরো রাজবাড়ির বাইরের দিক পর্যন্ত মোট 9টা থাম। ধ্বংসস্তূপের মধ্যেও এখনো এগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেগুলোর মধ্যে ঠিক 9ম থামটা যেখানে শেষ হয়েছে সেখান থেকেই সিঁড়ি শুরু, কিন্তু সেখানে তো কিছু নেই। এই ধাঁধাটা অনুযায়ী কোনো কিছুর একটা কায়া, মানে কোনো কিছুর একটা মূর্তি থাকা উচিত। সেই মূর্তিটা ওই অষ্টধাতুর মূর্তিটা নয় তো? ইস, এইভাবে একটা কেসে এসে শেষে তাকে হার মেনে যেতে হবে সেটাও কখনোই ভাবেনি। হঠাৎ ওর মনে হলো শুকনো পাতার উপর কারা যেন পা ফেলে আসছে। ও পেছন ফিরে দেখতে যাবে, এমন সময় কেউ একটা শক্ত কিছু দিয়ে ওর মাথার পেছনে আঘাত করলো। ওর চোখের উপর একটা কালো পর্দা নেমে এলো। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতে যেতে ও দেখতে পেল একজন কালো মাস্ক পরা লোক হাতে লম্বা একটা রড টাইপের কিছু নিয়ে দাঁড়িয়ে রয়েছে। নমস্কার, আমি এবং গপ্প থেকে সৌভিক। আজ আপনারা শুনবেন লেখিকা শতরূপা শাসমলের কলমে আপনাদের এবং আমার প্রিয় সিরিজ রণজয় সিরিজের গল্প হাম্বির রাজের গুপ্তধন। তবে গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত রণজয় সিরিজের কোনো গল্প শোনেননি, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে শুনে নিতে পারেন রণজয় সিরিজের প্রত্যেকটি গল্প। আজকের গল্পের গল্প পাঠে আমি সৌভিক। গল্পের প্রধান চরিত্রে সৌম্যদীপ, দীপ্তদীপ, মৌপিয়া এবং সৌভিক দাস। শুরু হচ্ছে লেখিকা শতরূপা শাসমলের কলমে রণজয় সিরিজের গল্প হাম্বির রাজের গুপ্তধন। মর্নিং ওয়াক সেরে বাড়ি ফিরেই নিউজ পেপারে চোখ বুলিয়ে নেওয়া রণজয়ের বরাবরেরই অভ্যেস। ও মর্নিং ওয়াকে যায় অনেক ভোরে, আর যখন বাড়ি ফেরে তখনও ওদের ফ্ল্যাট প্রায় ঘুমিয়েই থাকে। শুধু ওদের ফ্ল্যাটে সিকিউরিটি গার্ড জেগে থাকেন। তার ডিউটি রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। আজকেও হালকা জগিং, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এগুলো সেরে এসে ওদের আবাসনে যখন ঢুকলো, ওকে দেখে শুক্লাল একটা লম্বা সেলাম ঠুকল। রণজয় একটু হেসে সিঁড়ি বেয়ে ওদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো। নিউজ পেপারটা গেটের সামনেই পড়ে আছে। সেটা খুলে এক ঝলক চোখ বোলাতে যেতেই একটা খবরে ওর চোখ আটকে গেল। খবরটার হেডলাইনে বড় বড় করে লেখা, শহরের এক বহুতল আবাসনে তরুণ অধ্যাপকের রহস্য মৃত্যু। শহরের বহুতল আবাসনে রহস্য মৃত্যু। ইতিহাসের অধ্যাপকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। অষ্টধাতুর প্রাচীন মূর্তি নিখোঁজ। কলকাতা, 5ই জুন। গতকাল গভীর রাতে শহরের লেক রোড সংলগ্ন একটি অভিজাত বহুতল আবাসন থেকে উদ্ধার করা হয়েছে ইতিহাস অধ্যাপক ঈশান পুরকায়স্থের নিথর দেহ। বয়স মাত্র 32। তিনি শহরের একটি স্বনামধন্য কলেজে ইতিহাস বিভাগে কর্মরত ছিলেন এবং সম্প্রতি বাংলার এক জনৈক রাজবংশ ও তাদের গুপ্তধনের উপরে গবেষণা করছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক 2টো নাগাদ ঈশানবাবু ছাদে উঠেছিলেন। কিছুক্ষণের মধ্যেই তার দেহ পাওয়া যায় আবাসনের নিচে। এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি খুন, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় তদন্তকারীরা। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, ঈশান সেনের ফ্ল্যাট থেকে একটি অমূল্য অষ্টধাতুর বিষ্ণু মূর্তি নিখোঁজ। মূর্তিটি একটি দুর্লভ শিল্প নিদর্শন, যার উৎস এবং তা কিভাবে তার কাছে এলো সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।
তদন্তকারী অফিসারদের দাবি, ঈশানবাবুর ঘর থেকে উদ্ধার করা হয়েছে একটি পুরনো ডায়েরি, কিছু গবেষণা নথিপত্র এবং একটি খণ্ডিত তাম্রফলক, যার গায়ে খোদাই করা আছে প্রাচীন ব্রাহ্মী ও মিশ্র লিপিতে কিছু রহস্যময় চিহ্ন। তদন্তে উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। গত কয়েক মাস ধরে ঈশানবাবু বারবার পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর অঞ্চলে গবেষণার কাজে গিয়েছিলেন, যেখানে বহু পুরাতাত্ত্বিক নিদর্শনের খোঁজ পাওয়া গেছে অতীতে। তার সহকর্মীরা জানিয়েছেন, সম্প্রতি ঈশানের আচরণে কিছুটা অস্থিরতা এবং ভীতির ছাপ দেখা যাচ্ছিল। তিনি বারবার বলতেন, কেউ আমাকে অনুসরণ করছে। ওরা চাইলে আমি সত্যটা খুঁজে বের করি। এই রহস্য মৃত্যু ঘিরে প্রশ্ন উঠছে, ঈশান সেন কি সত্যিই কোনো প্রাচীন ইতিহাসের গোপন অধ্যায় উন্মোচনের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন? তারই খেসারত দিতে হলো তাকে। তদন্ত শুরু করেছে লালবাজার ডিটেকটিভ ব্রাঞ্চ। রণজয় একটু অবাক হলো। ঈশান পুরকায়স্থ একজন তরুণ অধ্যাপক, তার সঙ্গে ব্যক্তিগত আলাপ নেই, কিন্তু টিভি বা খবরের কাগজে ওনার সাক্ষাৎকার সে বহুবার দেখেছে। তরুণ, ঝকঝকে, বুদ্ধিদীপ্ত চেহারা, অসম্ভব মিষ্টভাষী। হঠাৎ এমন কি হলো যাতে তাকে এইভাবে খুন হতে হলো? না, সুজিতকে একটা ফোন করা দরকার, তাহলেই ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। ও ডোরবেলে চাপ দিতেই প্রীতি এসে দরজা খুলে দিল। তারপর জিজ্ঞেস করলো, ব্রেকফাস্ট রেডি করছি, তাড়াতাড়ি স্নান করে এসো। আর হ্যাঁ, সুজিত ফোন করেছিল, জরুরি কথা আছে বলল, একবার ফোন করে নাও। রণজয় টেবিলে রাখা ফোনটা তুলে সুজিতের নম্বরে ডায়াল করতেই সুজিত ফোনটা রিসিভ করে বলল, গুড মর্নিং। যদিও আমার মর্নিং মোটেই গুড নয়। কাল রাত থেকে থানায় পড়ে আছি। গত রাতে অধ্যাপক ঈশান সেনের দেহ উদ্ধার হয়েছে লেক রোডের টিউলিপ নামের আবাসন থেকে। এটা যে নিছক আত্মহত্যা নয় সেটা অনুমান করছি। আচ্ছা শোন, তুই একটু থানায় আসতে পারবি? তোকে কয়েকটা জরুরি জিনিসপত্র দেখাবো। ওরা তো তদন্ত করছিস, আবার আমি এর মধ্যে ঢুকলে ব্যাপারটা কি ভালো দেখাবে? কি ভালো দেখাবে কি দেখাবে না সেটা ভাবার সময় এখন নয়। তুই তাড়াতাড়ি চলে আয়, এখন রাখছি। আরে তাড়াতাড়ি স্নানে যাও, এরপর তো নাকে মুখে গুজে অফিসে ছুটবে। রণজয় আর দেরি না করে স্নান করতে বাথরুমে গেল। লালবাজারে যখন ও ঢুকল তখন বাজে প্রায় 8:30। এত মিডিয়া, প্রেসের লোকের ভিড়ে থানায় মাছি গলার জো নেই। ও দেখল সুজিত থানার সামনে একটা জায়গায় দাঁড়িয়ে তাদের সাথেই কথা বলছে। ওকে দেখে হাত নেড়ে 1 মিনিট দাঁড়াতে বলল। তারপর মিডিয়ার লোকের ভিড় ঠেলে ওর কাছে এসে বলল, চল থানার ভেতরে চল, কথা আছে। থানার ভেতরে নিজের কেবিনে চেয়ার টেনে বসে কনস্টেবল রামরতনকে 2 কাপ কফি আনতে বলে সুজিত বলল, কাল রাত থেকে 2 চোখের পাতা এক করতে পারেনি ভাই। এত প্রেশার। কয়েকটা কেস তো ছিলই, তারপর ঈশান পুরকায়স্থর এরকম রহস্য মৃত্যু, আর ডিআইজি স্যার ঘন্টায় ঘন্টায় ফোন করে খবর নিচ্ছেন কেস কত দূর এগোলো। আসলে ঈশানবাবুর মামা হন ডিআইজি। বুঝতেই পারছিস আমার কি অবস্থা। যাক, যা দেখাবো বলে তোকে ডেকে পাঠিয়েছিলাম এই দেখ। ঈশানবাবুর ঘর থেকে এই ডায়েরি আর এই তাম্র ফলকটা পাওয়া গেছে। আর একটা অষ্টধাতুর গোপালের মূর্তি ওনার ফ্ল্যাট থেকেই চুরি হয়েছে। ডায়েরি বা এই তাম্র ফলক, এতে কি লেখা আছে এগুলো আমি তো এক বর্ণ উদ্ধার করতে পারিনি। তবে আমাদের যিনি এক্সপার্ট ছিলেন তিনিও এখনো পর্যন্ত কিছুই বুঝতে পারছেন না। তবে শুধু এটুকু বোঝা গেছে এটা একটা পুরনো বাংলা লিপি, আর ডায়েরিতে কোনো কিছু লেখা আছে যেটা কোটেড। কিছুই বোঝা যাচ্ছে না। দেখ তুই কিছু বুঝতে পারিস কিনা। রণজয়ের দিকে জিনিসগুলো বাড়িয়ে ধরল সুজিত। ইতিমধ্যেই রামরতন কফি এনেছে। সেই কফির মাগে একটা লম্বা চুমুক দিয়ে সুজিত মুখে একটা আরামের শব্দ করল। রণজয় সেগুলো ভালো করে দেখে বলল, কিন্তু এভাবে তো থানায় বসে এত তাড়াতাড়ি কিছু বলা সম্ভব নয় রে সুজিত। একটা কাজ করা যেতে পারে। তোর যদি কোনো আপত্তি না থেকে থাকে
তাহলে এগুলোর একটা স্ক্যান্ড কপি আমি বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে একবার দেখতে পারি। লিপিটা একবার বিনায়ক স্যারকে দেখানো যেতে পারে, কোনোরকম সাহায্য পেলেও কিন্তু পেতে পারি। যা ভালো বুঝিস কর। এত বড় একটা ঘটনা, তার সঙ্গে আবার এইরকম রহস্য, তারও উপরে বড় সাহেবের তাড়াহুড়ো। পাগল যে কেন হয়ে যাচ্ছি না সেটাই ভাবছি। তুই একজন কেপেবল অফিসার, তুই ঠিক সবটা সামলাতে পারবি। হ্যাঁ, আমি উঠি রে, না হলে অফিসের বড্ড দেরি হয়ে যাবে। রাতে ফোন করবো, কেমন? রণজয় চটপট সেই তাম্র ফলকটার ছবি তুলে নিল, আর সুজিত তাড়াতাড়ি করে ডায়েরিটা স্ক্যান্ড কপি এনে রণজয়কে দিল। সেগুলো ব্যাগে চালান করে থানা থেকে বেরিয়ে একটা বাস ধরল সে। অফিস যেতে হবে। অফিস ছুটির পরে সোজা বিনায়ক স্যারের ফ্ল্যাটে গেল রণজয়। ডোরবেল বাজাতেই দরজা খুলে দিলেন স্যার। ও ভেতরে ঢুকে কাঁধের ব্যাগটা পাশে রেখে বসতেই রান্নাঘর থেকে এক কাপ কফি আর কিছু স্ন্যাক্স এনে ওর সামনে রাখলেন স্যার। তারপর বললেন, ঈশানের ব্যাপারটা নিয়ে বলতে এসেছো বুঝতে পেরেছি, সেটা হবে, কিন্তু তুমি হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও। অফিস থেকে সোজা এখানে এসেছো সেটা বুঝতেই পারছি। রণজয় মুখ হাত ধুয়ে কফির কাপে একটা চুমুক দিয়ে ব্যাগ থেকে ডায়েরির স্ক্যান্ড কপিগুলো আর মোবাইলে তোলা সেই তাম্র ফলকের ছবিটা বিনায়ক স্যারের দিকে বাড়িয়ে ধরে বলল, স্যার, এইগুলো ঈশানবাবুর ফ্ল্যাট থেকে পাওয়া গেছে। ওনার মৃত্যুটাও বেশ রহস্যজনক। রহস্যজনক তো বটেই। ঈশান আর যাই হোক আত্মহত্যা করতে চাবে না সে বিষয়ে আমি নিশ্চিত। ঈশান তো আমারই ছাত্র ছিল। এত ধীর স্থির নম্রভদ্র মানুষ সচরাচর কমই দেখা যায়। বছর 2 আগে এই চাকরিটা পেয়েছিল। আমার সুদীর্ঘ অধ্যাপক জীবনে এমন ইন্টেলিজেন্ট স্টুডেন্ট আমি খুব কমই দেখেছি। ঈশানের ব্যাপারে বলতে বলতে বিনায়ক স্যারের গলাটা ধরে এলো। সেটাকে সামলে নিয়ে সেই তাম্রলিপির ছবিটা দেখে বেশ কিছুক্ষণ পরে উনি বললেন, এই লিপিটা প্রাচীন বাংলা ভাষায় লেখা লিপি, তবে এটা খণ্ডিত একটা অংশ, বুঝলে, পুরোটা না। লিপিটাতে লেখা আছে, শকাব্দ 1522 শারদ পূর্ণিমার রাত্রি বীর হাম্বীর মল্লদেবের সঙ্গে যবন সেনাপতির যুদ্ধ হয়। চারিদিকে রক্তের ঘ্রাণ, পতাকা পতিত। সেই রাতেই রাজা সেই বিপুল রত্নরাজি এক গুহায় লুকিয়ে ফেললেন। গোপনে নির্মিত হলো একটি নির্জন পথ। একটি সূত্র রইল এই তাম্রফলকে, অন্যটি বিষ্ণু মূর্তিতে স্থাপন করা হয়েছে। যে এই 2 দেখিতে পাবে সে পাবে সেই অমূল্য রত্ন। তারপর একটা কবিতা রয়েছে, বলছি শোনো। অরণ্যে রাজ পাথরে ছায়া, নবম বৃক্ষে রহে কায়া। চন্দ্র যত পূর্ণিমা গণে, ধন তারই চতুর্থ স্তবকে শয়ে। জল নয় জল রাশির স্রোতে, 3 তীর্থ মিলিলে হদিশ ওঠে। হাম্বির কৃপায় রক্ষিত সে রতন, গোপন মুখে বলে গোবিন্দ শরণ। বুঝলে, এটা একটা ধাঁধা। আমার একটা ধারণা হচ্ছে সেই অষ্টধাতুর গোপালের মূর্তি আর এই তাম্রলিপি দুটো মিলিয়ে বোধহয় কোনো না কোনো সূত্র ছিল। কিন্তু ব্যাপারটা হলো, অষ্টধাতুর মূর্তিটা চুরি হলো আর তাম্রলিপিটা পড়ে থাকলো কেন? তুমি বুঝতে পেরেছ রণজয়? আমার মনে হয় ঈশানের এই রহস্যময় মৃত্যুর সঙ্গে ব্যাপারটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে এই মূর্তিটা নিয়ে গেছে সে বোধহয় পুরো ব্যাপারটা বুঝতে পারেনি, বা সময়ের অভাবে তাম্রলিপিটা নিতে পারেনি। আমারও এটা মনে হয়েছে স্যার। আরেকটা সন্দেহ আমার হচ্ছে যে ঈশানের খুব কাছের মানুষই এই কাজে জড়িত। বিনায়ক স্যার ডায়েরিটা নিয়ে ভালো করে দেখে বললেন, এই ডায়েরিতে কোডেড কিছু সংকেত রয়েছে, যেগুলো ডিকোড করতে সময় লাগবে। তুমি চেষ্টা করে দেখো, আমি আমার সাধ্যমতো তোমায় সাহায্য করব। আরও কিছুক্ষণ এটা ওটা আলোচনার পরে রণজয় বিনায়ক স্যারের ফ্ল্যাট ছেড়ে যখন বেরিয়ে এলো তখন 9:15 বাজে।
ও বাড়ি ফেরার একটা খালি বাস পেয়ে গেল। বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে নিজের স্টাডিতে বসে ডায়েরিটা মনোযোগ দিয়ে দেখছিল রণজয়। সেই সময় সুজিত ফোন করলো। কিরে রনো, কিছু খুঁজে পেলে ওই জিনিসগুলো থেকে? কিছু বুঝলি? এই লিপিটা পাঠোদ্ধার করা গেছে, কি পেলাম সেটা তোকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। তবে রহস্য কিন্তু ঘনাচ্ছে। তোর ইনভেস্টিগেশন কত দূর এগোলো? তেমন কিছুই জানা যায়নি একটা ব্যাপার ছাড়া। সেটা হলো, ছোটবেলা থেকে পিতৃমাতৃহীন ঈশান আগাগোড়া কোনো দুঃসম্পর্কের পিসির কাছে মানুষ। তিনিও কিছু বছর আগে মারা গেছেন। ঈশান চাকরি পাওয়ার পর ওই ফ্ল্যাটটি কেনে। তিনি ওই ফ্ল্যাটে একাই থাকতেন। একজন রান্নাবান্নার লোক ছিল, এছাড়া অন্য কোনো কাজের লোকও ছিল না। এমনিতেই মৃতভাষী মানুষ হিসেবে কলিগরা জানতো। তবে ইদানিং নাকি ওনার মধ্যে কোনো একটা অস্থিরতা দেখা যাচ্ছিল। কেউ কিছু জিজ্ঞাসা করলে এড়িয়ে যেতেন, মোবাইল ব্যবহার করতেন না। এই ধরনের মানুষের সম্পর্কে কিছু জানাই তো মুশকিল। আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে পুরো ব্যাপারটার মধ্যে। একটা মানুষ রাত 2টোর সময় হঠাৎ করে ছাদে যাবেই বা কেন? আর কেনই বা আত্মহত্যা করতে যাবে? কেউ নাকি এটা করতে বাধ্য করেছিল কিনা সেটা খতিয়ে দেখতে হবে, বুঝলি? আরেকটা ব্যাপার, এই অষ্টধাতুর মূর্তিটা শুধু চুরি হলো কেন? এই ডায়েরি বা তাম্রলিপি দুটোই তো নিয়ে যাওয়া উচিত ছিল। আদৌ তাই এগুলো রেখে গেল কেন? আচ্ছা একটা কথা বল, ওখানে যে এমন একটা অষ্টধাতুর মূর্তি ছিল সেটা তোরা জানলি কি করে? ওনার বাগদত্তা তৃণা ঘোষের কাছ থেকে। আগামী কিছুদিনের মধ্যেই ওনাদের বিয়ের কথা ছিল, উনিই বলেছিলেন। তৃণা ঘোষের পরিচয়? উনি ঈশানের একজন কলিগ, ওনাকে গবেষণার কাজে সাহায্য করতেন এবং ওনার বাগদত্তাও ছিলেন। কিছুদিন আগেই একটা ঘরোয়া অনুষ্ঠানে ওনাদের বাগদান সম্পন্ন হয়েছিল, সেটা আমাদেরকে জানিয়েছিলেন। তবে উনি এই ঘটনায় বেশ ভেঙে পড়েছেন। তুই তো পুলিশ, ঘটনাটার ইনভেস্টিগেশন করছিস। আমি একটাই কথা বলবো, কাউকেই তোর সন্দেহের তালিকার বাইরে রাখিস না। একমাত্র এই তৃণা ঘোষই যে ঈশানের ফ্ল্যাটে যাতায়াত করতেন, তাই ওনাকে চোখে চোখে রাখ। সেটা আমরা করছি। ব্যাপারটা আমার মাথাতেও এসেছে। তুই ডায়েরিটা ডিকোড করার চেষ্টা কর। রাখছি তাহলে, গুড নাইট। সুজিত ফোনটা ডিসকানেক্ট করে দিল। প্রেসিডেন্সি কলেজের সামনে একটা পানের দোকানে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে একটা কথা ভাবছিল শুভেন্দু। পুলিশের চাকরিতে অনেক আশা নিয়ে কে জয়েন করে তা তার জানা নেই। সে অন্তত কোনো আশা নিয়ে জয়েন করেনি। এখনকার চাকরির যে বাজার, কোনো রকমে একটা চাকরি পেতেই তাকে হিমশিম খেতে হয়েছে। প্রথমে চাকরিটা পেয়ে নিজেকে যেমন মনে হচ্ছিল বলতে গেছি, ব্যাপারটা এতটাও গদগদ কিছু নয়। দিনরাত চোর ডাকাত আর বড়বাবুর ঝাড় খেতে খেতে মনের সুকুমার প্রবৃত্তিগুলো নষ্ট হয়ে গেছে কবেই। তবে এত খারাপের মাঝেও কিছু কিছু কাজ তাকে এক ঝলক ঠান্ডা বাতাসের মতো স্বস্তি দেয়। এই যেমন এই কাজটা, একজন তরুণী অধ্যাপিকাকে নজরে নজরে রাখা, কখন কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, এই সব। কাউকে নজরে নজরে রাখতে তাকে 24 ঘন্টা অনুসরণ করতে করতে ব্যাপারটা একসময় একঘেয়েমিতে পরিণত হয়, সেটা ঠিক। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। তৃণা ঘোষকে অনুসরণ করতে যে কোনো লোকই চাইবে। এত সুন্দরী একজন তরুণী, তার উপর বিদুষী। উনি ঠিক 8:30টায় সল্টলেক সেক্টর 5-এ ওনার ফ্ল্যাট থেকে বেরিয়ে কলেজে পৌঁছে যান সকাল 10:30টায়। আবার বিকেল 4:30 বাজলেই একইভাবে কলেজ শেষ করে বাড়িতে ফিরে যান। গত 3 দিন ধরে এমনই চলছে। বাইরের লোকের সাথে তেমন কোনো মেলামেশা বা কথাবার্তা কোনোটাই ওর চোখে পড়েনি। কলেজের মধ্যে স্টুডেন্ট সেজে ডিপার্টমেন্টে যে নতুন ছেলেটা রয়েছে, সেও একই কথা ডিপার্টমেন্টে গিয়ে জানিয়েছে। তৃণা ঘোষের চালচলনে তেমন কোনো অসঙ্গতি ধরা পড়েনি আজ পর্যন্ত। কে জানে, হয়তো ঈশান পুরকায়স্থ নিজের ইচ্ছেতেই আত্মহত্যা করেছেন। তবে ওনার ফ্ল্যাট থেকে যে অষ্টধাতুর বিষ্ণুর মূর্তিটা চুরি যাওয়াটা, এটা কিন্তু একটা রহস্যজনক ব্যাপার। তৃণাকে দেখে শুনে তো এ পর্যন্ত নির্দোষী মনে হচ্ছে, কিন্তু একটা কথা ঠিক, কালপ্রিটরা
নিজেদেরকে একটা ইনোসেন্সের মোড়কে লুকিয়ে রাখে। পরে দেখা যায় বাইরে যতটা নিরীহ মনে হয়েছিল, ভেতরে সে ততটাই খারাপ। এইসব ভাবতে ভাবতে শুভেন্দু দেখল তৃণা ঘোষ হঠাৎ কলেজের গেট দিয়ে বাইরে বেরিয়ে এসে উল্টো দিকের একটা বাতানুকূল রেস্টুরেন্টে গিয়ে বসল। সঙ্গে সঙ্গে মুখে সিগারেটটা ফেলে দিয়ে সে কিছুটা দূরত্ব বজায় রেখে সেও রেস্টুরেন্টে গিয়ে ঢুকল। গত 3 দিনের মধ্যে এমন একদিন হয়নি যেদিন উনি এইভাবে কলেজে ঢোকার 1 ঘন্টার মধ্যে কলেজ থেকে বের হয়ে কোথাও গেছেন। সে দেখল একদম কোণার দিকের একটা টেবিলে একা বসে আছেন তৃণা। বারবার দরজার দিকে তাকাচ্ছেন আর হাতের ঘড়িটা দেখছেন। মনে হচ্ছে কারো আসার জন্য অস্থিরভাবে অপেক্ষা করছেন তিনি। শুভেন্দু একদম ওনার পাশের টেবিলটাতে বসে যে তার দিকেই তাকিয়ে আছেন সেটা উনি বুঝতেই পারছেন না। মিনিট 20 পরে একজন আগন্তুক এসে তৃণার মুখোমুখি বসল। পরনে একটা সাদা শার্ট আর ঢোলা জিন্স, মাথায় একটা হ্যাট রয়েছে যেটাতে তার মুখের প্রায় 70% ঢাকা পড়ে গেছে আর বাকিটা মাস্কে ঢাকা। করোনার পরে এইটা একটা খুব সুবিধে হয়েছে, যেটা দিয়ে আইডেন্টিটি লুকোনো যায়। আর এ তো টুপি আর মাস্ক দুটো একসাথে পরে এসেছে। কিন্তু একটা ব্যাপারে শুভেন্দু অ্যাডভান্টেজ পাচ্ছে। খুব কাছে বসার জন্যে কিছু টুকরো টুকরো কথা ওর কানে আসছে। সেগুলো ভালো করে শুনতেই সে বুঝতে পারল তৃণাকে সন্দেহ করে ও খুব একটা ভুল করেনি। মূর্তিটা দেখেছি, কিন্তু তুমি নিশ্চিত ও বুঝে ফেলেছিল? ঈশান জেদ ধরেছিল, বলছিল এটার ভিতরে কিছু লুকিয়ে আছে। তাম্রলিপ্তের সাথে মিলিয়ে একটা সূত্র। ওরা ঈশানের ব্যাপারেই কথা বলছে। এই মুহূর্তে ওদের কথাগুলো শুনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেটাই মন দিয়ে শুনতে লাগলো শুভেন্দু। আর মিনিট 5 নিচু গলায় কথা বলার পর সেই রহস্যময় ব্যক্তি রেস্টুরেন্ট ছেড়ে বেরিয়ে গেল। তারপরে তৃণা ঘোষও বেরিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে শুভেন্দু সুজিতকে ফোন করে বলল, স্যার, সেদিন রণজয় অফিস ছুটির পর থানার উল্টো দিকের কফি শপে বসে কথাবার্তা বলছিল। রণজয় ব্ল্যাক কফিটাতে একটা চুমুক দিয়ে বলল, বল, কি বলবি বলছিলি? সুজিত তার সিগারেটে লম্বা একটা টান দিয়ে একটা ধোঁয়ার চেন তৈরি করে বলল, বুঝলি রনো, ঘটনাটা কিন্তু সত্যিই বেশ জটিল। কালকে হোয়াটসঅ্যাপে করা তোর মেসেজটা দেখেছিলাম। ঈশানবাবু কোনো একটা লুপ্তপ্রায় রাজবংশ নিয়ে কিছু গবেষণা করছিলেন, কিন্তু তার জন্য তাকে আত্মহত্যা কেন করতে হলো সেটাই প্রশ্ন। আর ওই তৃণা ঘোষ নামের মেয়েটি যে খুব একটা সুবিধের নয় তা বোঝাই যাচ্ছে। কাল আমারই একজন অ্যাসিস্ট্যান্ট ওকে দেখেছে। প্রেসিডেন্সির উল্টো দিকের ক্যাফেতে একজনের সাথে সন্দেহজনক কথাবার্তা বলছিল। ওনারা যে আলোচনাগুলি করছিলেন তার মধ্যে ঈশান নামটা সে বেশ কয়েকবার শুনেছে। এখন তো আমার মনে হচ্ছে তৃণা ম্যাডামকে যতটা সোজা ভাবা হয়েছিল ততটা সোজা উনি নন। আচ্ছা, তুই ঈশানবাবুর ডায়েরিটা ডিকোড করতে পারলি? না রে, চেষ্টা করছি। স্যারের হেল্প নিয়ে আবার চেষ্টা করতে হবে। তবে একটা ব্যাপার। রণজয় কথার মাঝখানেই একটু বিরতি নিয়ে বলল, ঈশান যেটা নিয়ে গবেষণা করছিলেন সেটা নিঃসন্দেহে একটা গোপনীয় বিষয়। তিনি অন্তত সেই বিষয়টা গোপন রাখতে চেয়েছিলেন। সুজিত মাথা নাড়ল। ওদের কথার মাঝখানেই সুজিতের একটা ফোন এলো। ফোনটা নামিয়ে রেখেই সুজিত উত্তেজিত হয়ে বলল, রনো, অষ্টধাতুর মূর্তিটা পাওয়া গেছে। ওটা ঈশানবাবুর ফ্ল্যাটের পেছন দিকের একটা ট্রেনের মধ্যে পড়েছিল। আমি উঠছি রে, ব্যাপারটা দেখতে হচ্ছে। রণজয় মাথা নাড়ল। রাতে বাড়ি ফিরে রণজয় মন দিয়ে ডায়েরিটা দেখছিল। কোনো না কোনোভাবে এই ডায়েরিটাকে ডিকোড করতেই হবে। এর মধ্যেই লুকিয়ে যত রহস্য। ও ডায়েরিটার পাতা উল্টাতে উল্টাতে দেখতে দেখতে সে বুঝতে পারল কয়েকটা সিম্বল বারবার ব্যবহৃত হয়েছে। রণজয় একটা ডায়েরিতে সেই সিম্বলগুলো পরপর লিখল, তারপর বাকি সিম্বলগুলো।
কিছুক্ষণ পর সে বুঝতে পারল ঈশান একটা অদ্ভুত লিপি তৈরি করেছিলেন। এটা সম্ভবত বিশেষ তথ্য গোপন রাখতে। দেখা যাচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য বিশেষ এক কোড ব্যবহার করেছিলেন উনি। সেগুলো একটা খাতায় টুকে নিতে থাকলো সে। তারপর বুঝতে পারল সে যেন একটা বিশেষ প্যাটার্ন তৈরি করেছে। ধীরে ধীরে লেখাটার গভীরে ডুব দিল সে। কিছুক্ষণ পরে বুঝতে পারল ঈশান একটা ছবি ব্যবহার করে এই লিপি তৈরি করেছে। চিহ্নগুলোকে পরপর সাজিয়ে সে বুঝতে পারল ঈশান ডায়েরিতে কি লিখেছেন এবং কেনই বা এত গোপনীয়তা। আমি ঈশান পুরকায়স্থ। এই ডায়েরিতে আমি নিজস্ব স্ক্রিপ্টের কিছু কথা লিখে যাচ্ছি। যিনি এটি ডিকোড করতে পারবেন তিনি আশা করি বুঝতে পারবেন কেন আমার এই গোপনীয়তা। সহজ সরল ভাষায় লিখে যাওয়ার মতো এই বিষয়টা নয়। রিসার্চের কাজে গত বছর আমায় বাঁকুড়া যেতে হয়েছিল। আমার পিএইচডি চলছিল যেই বিষয়টা নিয়ে, সেটা হলো প্রাচীন ভারতের ঐতিহাসিক কিছু লুপ্তপ্রায় পুরনো লিপি এবং সেগুলোর তাৎপর্য। বিষয়টা একটু জটিল। একে পুরনো লিপি, তার উপর আবার লুপ্তপ্রায়। তাই সেগুলোর হদিশ আনতে আমায় বিভিন্ন জায়গায় ছুটতে হয়েছে। অনেক মূল্যবান মণিমাণিক্য পেয়েছি। একবার এক বিশ্বস্ত সূত্রে খবর পেলাম কিছু লিপি বাঁকুড়া এক লাইব্রেরিতে পাওয়া গেছে। সরকারি অনুদানের অভাবে লাইব্রেরিটা বহু বছর ধরে বন্ধ ছিল। কিছুদিন আগে লাইব্রেরিটা সংস্কারের জন্য খোলা হতেই এই লিপিগুলো আবিষ্কৃত হয়। একটা তাকের ভিতরের দিকে কুটুরের মধ্যে রাখা ছিল। শুনেই যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছে গিয়েছিলাম বাঁকুড়া। সেখানে গিয়ে যখন লিপিগুলো হাতে পেয়েছিলাম তখন মনে হয়েছিল হাতে যেন স্বর্গ পেয়েছি। রাজা বীর হাম্বীরের জীবনের কিছু অজানা অধ্যায় লেখা। ভাষাটা পুরনো বাংলা। রাজা বীর হাম্বীরের পুনর্জীবন, অর্থাৎ তিনি যখন ডাকাত ছিলেন, তারপর গোসাই শ্রীধরের সংস্পর্শে এসে তার জীবন আমূল বদলে যায়। তিনি ডাকাতি ছেড়ে দেন এবং বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। এই পর্যন্ত মোটামুটি সবাই জানেন, কিন্তু যেটা জানেন না সেটা হলো রাজা হাম্বীরের ডাকাত জীবনে লুটপাট করা রত্নরাজি, এগুলোর কিছু অংশ তিনি দান ধ্যান ও মন্দির তৈরি ইত্যাদিতে কাজে লাগিয়েছিলেন, আর বাদবাকি অংশ এক গুপ্ত স্থানে লোকচক্ষুর আড়ালে রেখে গিয়েছিলেন। সেই গুপ্তধনের একটা সূত্র এই লিপির মধ্যে কবিতার মাধ্যমে লেখা ছিল। কবিতাটা এই রকম: অরণ্যে রাজ পাথরে ছায়া, নবম বৃক্ষে রহে কায়া, চন্দ্র যত পূর্ণিমা গণে, ধন তারি চতুর্থ স্তবক শনে, জল নয় জলরাশি স্রোতে, তিন তীর্থ মিলিয়ে হদিশ ওঠে, হাম্বীর কৃপায় রক্ষিত সে রতন, গোপন মুখে বলে গোবিন্দ শরণ। কবিতাটা পড়লে প্রথমে একটা ধাঁধা ছাড়া আর কিছুই মনে হয় না, কিন্তু এর মধ্যেই সেই গুপ্তধনের সূত্র লুকানো আছে, যেটা আমি প্রথমে বুঝতে পারি একটা অদ্ভুত সমাপতনের মাধ্যমে। লিপিটা বারবার পড়েও আমার যা মনে হয়নি, একদিন এক ঘটনার মাধ্যমে আমার মনে সেই সন্দেহটা চেপে বসল। ওখানে যাওয়ার পরে বাঁকুড়া ইউনিভার্সিটিতে একটা সেমিনারে যোগ দিতে যাই। সেখানে আমার সঙ্গে দেখা হয় প্রখ্যাত ঐতিহাসিক শ্রী মনোময় দত্তের সঙ্গে। উনি আমার এই লিপি দেখে বলেছিলেন, এ কোনো সাধারণ লিপি নয়। শেষের এই স্তবকে গুপ্তধনের সংকেত লেখা আছে। কথাটা আমার মনে ভালো রকম দাগ কেটে বসে গিয়েছিল। উনি আমায় কয়েকদিন পর ওনার বাড়ির ঠিকানা দিয়েছিলেন এবং বলেছিলেন এই ব্যাপারে আমাকে উনি সাহায্য করবেন। তবে গুপ্তধন উদ্ধার আমাকেই করতে হবে, কারণ এই গুপ্তধন শুধু অর্থের দিক থেকে নয়, ঐতিহাসিক দিক থেকেও অমূল্য। ওনার কথা মতো নির্ধারিত দিনে আমি ওনার বাড়ি গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত উনি তার আগের দিন হৃদরোগে মারা যান। তবে আমি ওনার বসার ঘর থেকে একটা চিঠি পেয়েছিলাম, যেটাতে তিনি লিখেছিলেন,
ওনাকে ঘিরে একটা ষড়যন্ত্রের সৃষ্টি হচ্ছে, ওনাকে মেরে ফেলার চেষ্টা চলছে। আর কিছুই চিঠিটাতে লেখা ছিল না, তবে একটা অষ্টধাতুর বিষ্ণু মূর্তি আমার জন্য তিনি নাকি রেখে গিয়েছিলেন। ওনার সেক্রেটারি আমার হাতে সেটি তুলে দেন। মূর্তিটা আমি বহুভাবে দেখেছি, বারবার মনে হয়েছে একদম নিরেট একটা মূর্তি। এর তেমন কোনো বিশেষত্ব নেই, কোনো নকশা বা কোনো কিছুই এটার কোথাও নেই। আমি তাম্রলিপির লেখা আর এই কবিতা দুটো মিলিয়ে দেখলাম। বেশ কয়েকবার পড়ার পরে আস্তে আস্তে পুরো ব্যাপারটা বোধগম্য হলো। সত্যিই আছে। আর এই অষ্টধাতুর মূর্তিটা শুধুই একটা মূর্তি নয়, এটা একটা চাবিকাঠি, ওই ধন ভাণ্ডারের কাছে পৌঁছানোর একটা সূত্র। বীর হাম্বীরের গুপ্তধন লুকানো আছে এবং সেটা আমি আবিষ্কার করতে পেরেছি। শুধু উদ্ধার করার অপেক্ষা। এর মধ্যেই আমার জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি বরাবরই খুব ইন্ট্রোভার্ট মানুষ। কলেজে যাই, বাড়ি ফিরে আসি, তেমন করে কিছুই চোখে পড়ে না। জীবনে পড়াশোনা আর রিসার্চ ওয়ার্ক ছাড়া তেমন কিছুই গুরুত্বপূর্ণ ঘটনা আছে বলে আমার মনে হয় না। আমার জীবনেও যে কেউ আসতে পারে সেটা আমি নিজেও কোনোদিন ভাবিনি। তৃণার সঙ্গে আলাপটাও একটা অদ্ভুত ঘটনা বলে আমি মনে করি। তৃণার নিজে থেকে আমার কাছে আসা, আমার সাথে একটা সম্পর্ক তৈরি, ব্যাপারটা অদ্ভুত মনে হলেও অস্বাভাবিক লাগেনি কোনোদিন, যতদিন না পর্যন্ত আমি আবিষ্কার করি অষ্টধাতুর বিষ্ণু মূর্তিটা পাল্টে গেছে। আসল মূর্তির জায়গায় নকল মূর্তি যেদিন আবিষ্কার করলাম সেদিন বিশ্বাস করতে ইচ্ছে হয়নি কাজটা তৃণার। কিন্তু তৃণা ছাড়া আমার ফ্ল্যাটে কেউ কোনোদিন আসেনি। আরও নিশ্চিত হয়েছিলাম যেদিন ভুল করে চোখের সামনে ওর খোলা ফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে ফেলেছিলাম। হ্যাঁ, আমার সন্দেহই সত্যি। তৃণার সাথে হাত মিলিয়ে কোনো এক অজ্ঞাত ব্যক্তি আমার বাড়ির অ্যান্টিক এবং বিরল নথিপত্র সরিয়ে নিতে চায়, এবং সেই অষ্টধাতুর মূর্তি তৃণাই আমার অজান্তে সরিয়েছে। চোখের সামনে অপরাধীকে দেখতে পেয়েও চুপ থাকতে বাধ্য হয়েছি। অপরাধী যদি বাইরের লোক হয় তাহলে তার বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করা যায়, কিন্তু সে যদি প্রিয়জন হয় তাহলে। এই পর্যন্ত লিখে বেশ কিছুটা গ্যাপ দিয়েছে নিশান, তারপর আবার শুরু। মানসিক চাপে জর্জরিত আমি বোধহয় এই যুদ্ধে জিততে পারবো না। হয়তো আমাকে সরে যেতেই হবে। তৃণা আমায় নিয়ে ছেলে খেলা করছে। যদি আমি না থাকি, আমার এই অসমাপ্ত কাজ যেন কেউ করে। ইতিহাসে নতুন অধ্যায় লেখা হবে এই গুপ্তধন আবিষ্কার হলে। এরপর ডায়েরিতে আর কোনো কথা লেখা নেই। রণজয় একটা ব্যাপার বুঝতে পারল, ঈশান আর যাই হোক সেই তাম্রলিপি আর এই ডায়েরি মিলিয়ে কোনো একটা সূত্র তৈরি করতে চেয়েছেন। তবে তাম্রলিপি আর এই ডায়েরি, এই দুই জায়গা মিলিয়ে পুরোটা মেলাতে হবে। রণজয় ডায়েরিটা বন্ধ করল। কিছু একটা মনে হতে আবার ডায়েরিটা খুলে দেখল। এতক্ষণ ধরে ওর বারবার মনে হচ্ছিল কিছু একটা আছে যেটা ও বারবার মিস করে ফেলছে, কিন্তু সেটা যে কি। আরেকবার কবিতাটা খুঁটিয়ে দেখে বুঝতে পারল আসলে এই যে ছবির মাধ্যমে কবিতাটা লেখা হয়েছে সেটাকে ভালো করে দেখলে হঠাৎ মনে হয় কয়েকটা পাহাড়, তার মাঝে গোল একটা জায়গা যেখানে কেউ হাঁটু মুড়ে বসে প্রণাম করছে। আসলে ব্যাপারটা হলো এটাই যে ওই জায়গাটা একটা কোর্ট তো বটেই, ঈশান একটা সুন্দর ছবির মাধ্যমে জায়গাটা তুলে ধরেছেন। ব্রিলিয়ান্ট। তবে রণজয়ের মনে হলো ঈশান যেখানে রিসার্চ করছিলেন সেখানে যেতে পারলে তো কোনো মতেই রহস্যের উন্মোচন করা সম্ভব হলেও হতে পারে। তাড়াতাড়ি সে সুজিতের নম্বরটা ডায়াল করতে শুরু করলো। একটা রিং হতে না হতেই সুজিত ফোনটা রিসিভ করে বলল, তোকেই ফোন করতে যাচ্ছিলাম। ওই যে অষ্টধাতুর মূর্তিটা পাওয়া গেছে শুনেছিলি, ওটা আসল না, আসলটা চুরি গেছে। কেউ আমাদের চোখে ধোঁকা দেওয়ার জন্য একটা নকল মূর্তি ফেলে দিয়ে গেছে। এমন কিছু একটাই আজ করেছিলাম আমি। শোন, আমি যেটা বলতে তোকে ফোন করেছিলাম, ঈশান যেখানে রিসার্চ করছিলেন মানে বাঁকুড়াতে, ওখানে আমাকে যেতে হবে।
তাহলে হয়তো তোকে এই ব্যাপারটা নিয়ে কিছু হেল্প করতে পারবো। সেই চন্দ্রবর্মনের গুপ্তধন উদ্ধারের পর তো সেদিকে আর যাওয়াই হয়নি। সে তুই যা ভালো বুঝিস কর। আর ওই ডায়েরিটা আর ওই তাম্রলিপিতে কিছু পেলি? পেয়েছি, একটা কবিতা। ধাঁধাও বলতে পারিস। এই ধাঁধার মাধ্যমেই গুপ্তধন উদ্ধার হবে। গুপ্তধন মানে? ঈশানবাবু কিছু ঐতিহাসিক লুপ্তপ্রায় পুরনো পুঁথি নিয়ে গবেষণা করছিলেন। ঘটনাচক্রে রাজা বীর হাম্বিরকে নিয়ে লেখা এক মহামূল্যবান পুঁথি খুঁজে পান তিনি। এই পুঁথিতে তার অতীত জীবন, বিশেষত তিনি যখন ডাকাত ছিলেন সেই সময়ের কথা লেখা আছে। ডাকাতি করে সেই অর্থের একটা অংশ তিনি অকাতরে বিলিয়ে দিয়েছিলেন, আরেকটা অংশ এক গোপন জায়গায় রেখে যান। ঈশান ডায়েরিতে সেই গুপ্ত সম্পদের সংকেতই ধাঁধার মাধ্যমে দিয়ে গেছেন। ঈশানের জীবনের সঙ্গে জড়িত এবং খুব ব্যক্তিগত একজনই ছিলেন, তিনি হলেন তৃণা। ঈশানের রিসার্চ ওয়ার্ক এবং সেই রিলেটেড সব ব্যাপারগুলোই উনি জানতেন। তোরা তৃণাকে ভালো করে জিজ্ঞাসাবাদ কর। আমার মনে হয় তৃণাই ওনার মৃত্যুর জন্য দায়ী এবং সেই আভাস আমি ওনার ডায়েরিতে পেয়েছি। আরেকটা কথা বলি, ঈশান জীবিত থাকাকালীনই ওই অষ্টধাতুর মূর্তিটা চুরি হয়েছে, এটা ঈশান নিজেও জানতেন। তাহলে তো রহস্য ক্রমেই জটিল হয়ে যাচ্ছে রে। শোন, তুই যদি বাঁকুড়া যেতে চাস তো কালকেই চলে যা, বেশি দেরি করিস না, ঠিক আছে? এখন রাখছি। আজকে ট্রিনা ম্যাডামের বাড়িতে যাওয়ার কথা ছিল। শুভেন্দু এসে সুজিতকে রিমাইন্ডার দিল। সুজিত থানার ভেতরেই বসে ওপরের দিকে তাকিয়ে ফ্যানের একঘেয়ে ঘোরা মনোযোগ দিয়ে দেখছিল। শুভেন্দুর কথার উত্তরে সেভাবেই ফ্যানটা দেখতে দেখতে বলল, আমার মনে হয় চাকরিটা আমার ছেড়ে দেওয়া উচিত। তোমার কি মনে হয় শুভেন্দু? কি বলছেন স্যার? আপনার মতো একজন এত ক্যাপেবল অফিসার প্রত্যেকটা থানায় আমাদের প্রয়োজন। বিশেষ করে শুভেন্দু হয়তো আরও কিছুক্ষণ ধরে সুজিতের বন্দনা করত। তার আগেই সুজিত ওকে থামিয়ে দিয়ে মুখ থেকে একটা বিরক্তির শব্দ বের করে বলল, আহ, থামো থামো। আমার নিজের প্রতি বিরক্তি বেড়ে গেছে। জীবনে হতে চেয়েছিলাম ফুটবলার, হয়ে গেলাম চোর খোদানো পুলিশ। নিজেকে মাঝে মাঝে মিয়ানো বিস্কিট মনে হয়। সারাদিন এত ব্যস্ততা যে নিজের দিকে তাকানোর ফুরসতটুকু নেই। তবে আমার অভিজ্ঞতা কি বলে জানো, ক্রিমিনাল যতই নিজেকে ব্রিলিয়েন্ট ভাবুক, অপরাধের ছাপ কিন্তু কোথাও না কোথাও সে ফেলে যাবেই। আচ্ছা, ঘটনাস্থল থেকে আমরা ঈশানবাবুর পার্সোনাল ফোন বা ল্যাপটপ কিছুই তো খুঁজে পাইনি। সেগুলো অপরাধী সরিয়ে ফেলেছে, তাই তো? অনেক খোঁজাখুঁজি হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি সেটা। সুজিত ভ্রু কুঁচকে কিছু একটা ভেবে হঠাৎ সোজা হয়ে বসে কবজি উল্টে ঘড়িটা দেখে বলল, আচ্ছা, তৃণা ঘোষের বাড়িতে যাওয়ার কথা ছিল না? চলো। সুজিত আর শুভেন্দু যখন তৃণা ঘোষের বাড়িতে পৌঁছল তখন প্রায় বেলা 10টা বাজে। আজ রবিবার। কলিং বেল বাজতেই স্বয়ং তৃণা এসে দরজা খুলে একটু ভ্রু কুঁচকে বললেন, আপনারা? আমরা লালবাজার থেকে এসেছি। ঈশানবাবুর অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারে কয়েকটা জিজ্ঞাসাবাদ ছিল। আচ্ছা, ঠিক আছে, ভিতরে আসুন। সুজিত আর শুভেন্দু ভেতরে ঢুকে বসতেই তৃণা ভেতরে ঢুকে মিনিট খানেকের মধ্যেই বেরিয়ে এলো। তারপর চেয়ারে বসে বলল, বলুন, কি জানতে চান? ঈশানবাবু কিছুদিন আগে প্রায় রাত 2টোর সময় ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। আমরা যদিও ব্যাপারটাকে আত্মহত্যা বলে ধরছি না। আচ্ছা, এই ব্যাপারে আপনার কি মনে হয়? উনি কেন এমন একটা সিদ্ধান্ত নিতে গেলেন? দেখুন, কোনো কারণ নিশ্চয়ই থাকবে। এ ব্যাপারে কিছুই জানি না আমি তেমন। আমি যদি খুব ভুল না হয়ে থাকি, কিছুদিনের মধ্যেই আপনাদের বিয়ের কথা ছিল। হ্যাঁ। আচ্ছা, আমি যদি খুব ভুল না করে থাকি, ঈশানবাবু যে বিষয়ে রিসার্চ করছিলেন, মানে প্রাচীন ভারতের কিছু লুপ্তপ্রায় পুঁথি, এই বিষয়ে আপনি ওনাকে হেল্প করেছিলেন, তাই তো? হ্যাঁ। আপনার বাড়িতে আর কে কে থাকেন আপনি ছাড়া? আমি আপাতত একাই থাকি। বাবা গত বছর মারা গেছেন, মা ছোটবেলাতেই। তৃণা চুপ করে গেলেন। শুভেন্দু হঠাৎ বলে উঠল, ম্যাডাম, আপনি কি অধ্যাপনার পাশাপাশি
মডেলিং করেন? কেন বলুন তো? শুভেন্দু দেওয়ালের দিকে দেখিয়ে বলল, না মানে এত সুন্দর একটা ছবি, আপনাকে খুব সুন্দর লাগছে। তৃণা কেমন যেন উসখুস করে উঠলেন, তারপর বললেন, না, ওটা আমার নয়, আমার বোন তৃষার ছবি। আমরা যমজ। সুজিত শুভেন্দুর দিকে প্রশংসার চোখে তাকিয়ে পরক্ষণেই তৃণার দিকে সোজাসুজি তাকিয়ে বলল, তৃষা ম্যাডামের সঙ্গে একটু কথা বলা যাবে? তৃষা কয়েক মাস ধরেই নিখোঁজ ছিল। মডেলিংয়ের কাজে বাইরে গিয়েছিল, তারপর সেখান থেকেই নিখোঁজ হয়ে যায়। কোথায় গিয়েছিলেন তৃষা? শিলিগুড়ি। পুলিশকে জানিয়েছিলেন ব্যাপারটা? হ্যাঁ, শিলিগুড়ি পুলিশ মাসখানেক আগে হাই রোডের কাছে তৃষার বডি পেয়েছিল। মুখটা বিকৃত, পাশে ওর পার্স আর অব্যবহৃত জিনিস। কে এমন কাজ করেছিল বলে আপনার মনে হয়? মানে তৃষার কোনো শত্রু কি এমন কাজ করে থাকতে পারে, তেমন কোনো অ্যাডভান্স ইঙ্গিত আপনি পেয়েছিলেন? না, তবে আসলে এখনই আমাকে একটু বের হতে হবে। বোঝাই গেল তৃণা ওদেরকে চলে যেতে বলছেন, যদিও সেটা সোজাসুজি নয়। সুজিত ওঠার আগে বলল, হ্যাঁ নিশ্চয়ই, তার আগে একটু জল। হ্যাঁ নিশ্চয়ই। তৃণা ভেতরে চলে যেতেই ও মোবাইল দিয়ে চট করে দেওয়ালে ঝোলানো তৃষার ছবি তুলে চটপট মোবাইলটা পকেটে ভরে দিল। ততক্ষণে তৃণা জল নিয়ে ফিরে এসেছেন। চটপট জল খেয়ে তৃণাকে ধন্যবাদ জানিয়ে ওরা বেরিয়ে এলো। গাড়িতে উঠে সুজিত বলল, এই তৃণা ঘোষ খুব সন্দেহজনক। উনি কম কথা বলেন, আর নয়তো মিথ্যা কথা বলছেন। সরি স্যার, আপনার কথার মাঝেই কথা বলে ফেললাম। ইটস ওকে। তোমার কাজ এবং অবজারভেশনকে কিন্তু বাহবা দিতেই হয়। তুমি না থাকলে তৃষার ব্যাপারটাও জানা যেত না। উনি কথা বলার সময় নিজের বোনের প্রসঙ্গটা একদম এড়িয়ে গিয়েছিলেন, আর ব্যাপারটা ইচ্ছাকৃত ছিল। কথাটা বলে সুজিত একটা ফোন নম্বরে কানেক্ট করলো। কিছুক্ষণ কথা বলার পর ফোনটা কান থেকে নামিয়ে রেখে শুভেন্দুকে বলল, একবার তৃণা ঘোষের কলেজে যেতে হবে। পুরো ব্যাপারটার মধ্যে একটা লুপ হোল আছে, বুঝলে? একজন মহিলার কিছুদিন পরে যার সাথে বিয়ে হওয়ার আছে, সে হঠাৎই আত্মহত্যা করলো। আবার এই ব্যাপারটা নিয়ে তার খুব একটা শোকও নেই। নিজের মায়ের পেটের যমজ বোন, সে কিছুদিন আগে মারা গেল। সেই কথা বলা তো দূরের কথা, বোনের কথা বেমালুম চেপে গেল। সেদিন ক্যাফেতে বসে ঈশানবাবুকে নিয়ে কোনো এক ব্যক্তির সঙ্গে আবার গোপন আলোচনাও চলছিল, যেটা সেদিন তুমি ওভারহিয়ার করেছিলে। না হে, বড়ই গভীর জলের মাছ এই তৃণা। এই রহস্যের জাল কিভাবে যে ভেদ হবে সেটাই একটা বড় প্রশ্ন। কবজি উল্টে ঘড়িটা দেখল রণজয়। বেশি সময় বাকি নেই আর। আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে বাঁকুড়া। সে একটা লোকাল বাসে উঠেছে, সেটা মোটামুটি স্পিডেই চলছে। বাঁকুড়া বাস স্টপেজ থেকে বীর হাম্বীরের প্রাসাদ। তবে সংকেত অনুযায়ী গুপ্তধন উদ্ধার খুব একটা সহজ সরল কাজ হবে না। আরে রণজয় বাবু যে, নমস্কার। রণজয় একটু চমকে উঠল। সামনে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক মুখে কান এঁটো করা হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন। বাসটাতে এত ভিড় নেই যে দাঁড়িয়ে থাকতে হবে, বরং খালিই আছে বলা চলে। ভদ্রলোক যে সিটে বসতে না পেয়ে দাঁড়িয়ে আছেন তেমনটাও নয়, বরং সিট ছেড়ে উঠে এসেছেন ওর সঙ্গে কথা বলবেন বলে। সেটাও ভালোই বুঝতে পারল। তবে সেই সঙ্গে এটা ভেবে ও একটু আশ্চর্যই হয়ে গেল, উনি ওর নামটা জানলেন কি করে। ওর মনের কথা যেন জাদু বলে শুনতে পেলেন ভদ্রলোক। উনি সঙ্গে সঙ্গে বললেন, আপনাকে চিনতে পারবো না এত বড় অপদার্থ আমি নই। সেই তো সেবার চন্দ্রবর্মার গুপ্তধন উদ্ধার করলেন, তখন থেকেই আমি আপনার ডাইহার্ড ফ্যান। আবার বাঁকুড়ে যাচ্ছেন, আবার কোনো গুপ্তধন উদ্ধারে যাচ্ছেন নাকি? রণজয়ের অস্বস্তি হতে লাগলো। বাস শুদ্ধ সবাই ওকে ঘুরে ঘুরে দেখছে। মনে মনে যত বিরক্তি সব সুজিতের ওপর হতে লাগলো। ও তো বারবার বলেছিল ও পেছনে থাকবে, ওর নাম যেন কোনো মতেই প্রেস বা মিডিয়া মারফত বাইরে বেরিয়ে না যায়। কিন্তু সুজিত সেসব কথাতে কান দিলে তো সব কথা 14খানা করে বলা ওর চাই চাই। লোকটা রণজয়ের দিকে
জুলু জুলু করে তাকিয়ে আরো কিছু বলতে যাচ্ছিল, সঙ্গে সঙ্গেও থামিয়ে বলল, না না, তেমন কিছু নয়, একটা জরুরি কাজেই বাঁকুড়া যাচ্ছি। আমার নাম দীপ্তেন্দু ধর, পেশায় একজন নেচারালিস্ট। এই ধরুন পাখি, ফুল, পোকামাকড় এইগুলোর ছবি তুলি আর তার উপর গবেষণা করি। স্বভাবতই অ্যাডভেঞ্চার ভালোবাসি। যাকে আপনাকে আর ডিস্টার্ব করবো না, নমস্কার। দীপ্তেন্দু ধর নিজের সিটে ফিরে গেল। বাঁকুড়াতে নেমে হোটেলে ফ্রেশ হয়ে ল্যাপটপটা খুলতে যাবে, এমন সময় সুজিতের ফোন এলো। কিছুটা তিতকুটে মুখে হ্যালো বলতেই ও প্রান্ত থেকে সুজিতের খুব সিরিয়াস গলা ভেসে এলো। রণ, পরপর এতগুলো ব্যাপার তোকে বলার আছে, আর সেগুলো সবকটাই যে কত গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হলো তোকে খুব সাবধানে থাকতে হবে। যা বুঝেছি যে জাল অনেক দূর পর্যন্ত বিছানো, আর জল কিন্তু খোলা হবেই। এবারে বলতো গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো কি কি? শোন, এই তৃণা ঘোষ কিন্তু ভীষণ ভীষণ মিস্টিরিয়াস। সবচেয়ে বড় ব্যাপার, ওনার যে একজন যমজ বোন আছেন সেটা কিন্তু উনি বেমালুম চেপে গিয়েছিলেন। যদিও ওনার বয়ান অনুযায়ী সেই বোন আর বেঁচে নেই, তবু কোথাও গিয়ে একটা খটকা তো লাগছে। ওনার বোন মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তরবঙ্গে গিয়ে একটা অ্যাক্সিডেন্টে মারা যান। ব্যাপারটা একটা সাধারণ ঘটনা, কিন্তু সেটা চেপে যাওয়ার কি কারণ সেটাই বুঝতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, তুই তো ওখানে আজই পৌঁছালি, কোনো প্রবলেম হয়নি তো? যদি তেমন কোনো প্রবলেম দেখিস লোকাল থানার ওসিকে ফোন করবি। আমি অলরেডি ওনার নাম্বারটা তোকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, কোনো রকম ঝুঁকি নিবি না। সুজিত এমনিতেই অনেকটা চাপে আছে বুঝতে পেরে রণজয় দীপ্তেন্দুর কথাটা আর জানালো না ওকে, আর বেশি কিছু না বলে ফোনটা কেটে দিল সে। বাঁকুড়ার রাজবাড়ি কালকের মধ্যেই যেতে হবে। যদিও তেমন কোনো রাজবাড়ি নেই, বরং যা আছে সেগুলো ধ্বংসাবশেষ বললেই চলে। তবে সেই ধাঁধা দেখে যা মনে হয়, জঙ্গলের মধ্যেই যে রাজবাড়ি অর্থাৎ অম্বিকানগরেই অবস্থিত সেই রত্নরাজি। সেভাবে ভাবতে গেলে মল্ল রাজাদের 3টে রাজবাড়ি রয়েছে। তবে প্রাচীন মল্ল রাজাদের রাজবাড়িতেই, যেখানে বীর হাম্বির রাজত্ব করতেন, সেখানেই প্রাচীন সেই গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে বলেই তার বিশ্বাস। পরদিন সকালে সে বেরিয়ে পড়ল সেই প্রাচীন রাজবাড়ির ধ্বংসস্তূপের সন্ধানে, যেখানে লুকিয়ে আছে সেই প্রাচীন রহস্য। মহুয়ার জঙ্গল সরিয়ে যেটা সর্বপ্রথম চোখে পড়ে সেটা হলো কিছু লাল ইটের ভগ্নস্তূপ। প্রাসাদের সামনের দিকটা কোনো দেওয়াল নয়, বরং একটা ভগ্নপ্রায় খিলান। মাঝে মাঝে গাছের শিকড় ঢুকে সেটাকেও প্রায় ফাটিয়ে ফেলেছে। দেখে মনে হয় কালের করাল থাবা তার থাবা বসিয়ে দিচ্ছে ধীরে ধীরে। যেই মেঝের ওপরে কতজনের আনাগোনা চলত, সুন্দর মোজাইক উঠে গিয়ে পাথরগুলো যেন দাঁত বের করে হাসছে। প্রাসাদের এক কোণায় একটা সিঁড়ি উঠে গেছে। সেই সিঁড়ির দরজার উপরে কয়েক ধরনের স্বস্তিক চিহ্ন, শঙ্খ চিহ্ন, মৎস্য চিহ্ন, এসব দেখে আজও শনাক্ত করা যায়। আর একটু ভেতরে ঢুকতে একটা আর্দ্র ভ্যাপসা গন্ধ ওর নাকে এসে ঝাপটা মারল। কয়েকটা বাদুড় ওর সামনে দিয়ে উড়ে গেল। যদিও এখন দিনের বেলা, রোদের তাপ যথেষ্ট, তাও ভেতরের দিকটা ভেজা এবং স্যাঁতস্যাঁতে। হঠাৎ ওর মনে হলো ঈশান তার ডায়েরিতে বেশ কয়েকটা চিহ্ন দিয়ে একটা কোড তৈরি করে, একটা লিপি সৃষ্টি করে সব কথাগুলো লিখেছিলেন। চটপট নিজের রুকস্যাক থেকে ডায়েরিটা বের করে দেখল সেই ধরনের কোড দিয়েই উনি নিজের কনফেশন করে গেছেন। যেই কোডগুলোর একদম প্রথম লাইন এই সিঁড়ির দরজার উপরে খোদাই করা রয়েছে। ও তাহলে একদম সঠিক জায়গায় এসেছে। এবারে সেই ধাঁধা ডিকোড করার পালা। অরণ্যে রাজ পাথরে ছায়া, নবম বৃক্ষে রহে কায়া, চন্দ্র যত পূর্ণিমা গানে, ধন তারি চতুর্থ স্তবক শনে, জল নয় জলরাশি স্রোতে, 3 তীর্থ মিলিয়ে হদিশ ওঠে, হাম্বির কৃপায় রক্ষিত সে রতন, গোপন মুখে বলে গোবিন্দ শরণ। তার মানে অরণ্যের মধ্যে ঢাকা রাজপ্রাসাদ, মানে এই রাজপ্রাসাদ।
পাথরে ছায়া কথাটার অর্থ কি হতে পারে? রণজয় সেই প্রাসাদের এদিক ওদিক তাকিয়ে দেখল সেই ভগ্ন রাজবাড়ির ছায়া সামনের দিকে পাথরের উপরে পড়ছে। তার মানে এই ধ্বংসস্তূপ যখন রাজপ্রাসাদ ছিল, এর সামনের দেওয়ালের ওপর পড়ত। একটা ব্যাপারও ভালো করে লক্ষ্য করে দেখল, দেওয়ালটা এমনভাবে তৈরি, দিনের যে কোনো সময় রাজপ্রাসাদের ছায়াটা এই দেওয়ালের উপরেই পড়ে। সেটাই ধাঁধায় লেখা আছে। কিন্তু এরপর যেটা লেখা আছে, নবম বৃক্ষে রহে কায়া। বৃক্ষ মানে তো গাছ, নবম বৃক্ষে মানে 9 নম্বর গাছ। কিন্তু এখানে তো অনেক গাছ, কোন দিক থেকে 9 নম্বর গুনতে হবে? হঠাৎ একটা অদ্ভুত শব্দে ও ওপরের দিকে মুখ তুলে তাকালো। একটা বাচ্চার কান্নার আওয়াজ। এই নির্জন প্রায় বনের মধ্যে বাচ্চার কান্নার শব্দ কি করে আসবে? তার কিছুক্ষণ পরেই ওর হাসি পেয়ে গেল। সম্ভবত কোনো বাদুড়ের বাচ্চা হঠাৎ কেঁদে উঠেছে, সেটাকেই ও মানুষের বাচ্চা ভেবেছে। ওপরে গাছের দিকে তাকাতে গিয়ে দেখল ওই বিশাল ভগ্ন রাজবাড়ির মধ্যে ও যেখানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে পুরো রাজবাড়ির বাইরের দিক পর্যন্ত মোট 9টা থাম। ধ্বংসস্তূপের মধ্যেও এখনো এগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেগুলোর মধ্যে ঠিক 9ম থামটা যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই সিঁড়ি শুরু। এই থামগুলোকেই বৃক্ষ বলা হয়েছে কি? না হলে নবম বৃক্ষে রহে কায়া, অর্থাৎ 9 নম্বর থামটাতে কোনো কিছু একটা আছে। রণজয় সেই থামটার কাছে এসে দাঁড়ালো। একদম নিরেট চুনসুরকির তৈরি। ও একটু সেটাকে ঠেলাঠেলি করার চেষ্টা করলো, কিন্তু সেটা একটুও নড়ল না। কপালের ঘাম মুছে পাশের শুকনো পাতার উপর বসে পড়ল সে। বসে নিচের দিকে তাকাতেই ওর মনে হলো এটার নিচের দিকটা কেমন যেন একটা দাগ কাটা, ফাটল ধরে গেছে মনে হচ্ছে। তবে এতদিনের জিনিস, ধুলোবালি, প্রকৃতির থাবা, এগুলো তো কম নয়, কিন্তু তাও তুলনায় জায়গাটা বেশ পরিষ্কার। সেই জায়গাটা ও একটু ঠেলে দেখল। সঙ্গে সঙ্গে ওই ফাটলটা বরাবর থামটা একটু ঘুরে গিয়ে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হলো, কিন্তু সেখানে তো কিছু নেই। এই ধাঁধাটা অনুযায়ী কোনো কিছুর একটা কায়া, মানে কোনো কিছুর একটা মূর্তি থাকা উচিত। সেই মূর্তিটা ওই অষ্টধাতুর মূর্তিটা নয় তো? ইস, ওটাই তো ঈশানের ফ্ল্যাট থেকে চুরি গেছে। তার মানে আমাদের শত্রুপক্ষ এই গুপ্তধনের ব্যাপারটা জেনে গেছে। তাহলে কি আদৌ গুপ্তধন জায়গা মতন আছে, নাকি এই মিসিং লিঙ্ক আর না জোড়া লাগালে কোনো মতোই তো বাকি ক্লুটাও সলভ হবে না, আর শেষ পর্যন্ত গুপ্তধন পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে না। আর সেটা না হলে তো প্রমাণ করাও যাবে না যে সেটার অস্তিত্ব আছে নাকি নেই। এইভাবে একটা কেসে এসে শেষে তাকে হার মেনে যেতে হবে, সেটাও কখনোই ভাবেনি। হঠাৎ ওর মনে হলো শুকনো পাতার উপর কারা যেন পা ফেলে আসছে। ও পেছন ফিরে দেখতে যাবে, এমন সময় কেউ একটা শক্ত কিছু দিয়ে ওর মাথার পেছনে আঘাত করলো। ওর চোখের উপর একটা কালো পর্দা নেমে এলো। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতে যেতে ও দেখতে পেল একজন কালো মাস্ক পরা লোক হাতে লম্বা একটা রড টাইপের কিছু নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিছুটা দূরে এক অজানা প্রজাপতির ছবি তুলছিল দীপ্তেন্দুধর। রণজয় ওকে সেদিন বাসে খুব একটা পছন্দ করছিল না বুঝতে পেরে ও সরে এসেছিল। যেই হোটেলে রণজয় উঠেছিল সেই একই হোটেলে সে উঠলেও আর নিজে থেকে আলাপ করতে যায়নি। তবে আজকে সকালে হাঁটতে বেরিয়ে স্থির করেছিল এই ভাঙা রাজবাড়ির ভেতরের জঙ্গলের মধ্যে ফুটে থাকা ফুল এবং প্রজাপতি সবকিছুই ক্যামেরাবন্দি করবে। সেই মতো জঙ্গলে প্রায় মিশে থেকে অদ্ভুত এক বেগুনি আর সাদা ফুল তোলা ডানার প্রজাপতি দেখে ক্যামেরার ফ্ল্যাশ অন করে ছবি তুলবে। হঠাৎ সে দেখতে পেল রণজয় সেন ভাঙা রাজবাড়ির মধ্যে ডায়েরি আর ফিতে দিয়ে কিসব মাপযোগ করছেন আর কিছু একটা মেলাচ্ছেন। এই সময় আর ওনাকে বিরক্ত করতে ইচ্ছে হয়নি তার। প্রজাপতির ছবিটা তুলতে যেতেই
সেটা উড়ে অন্য একটা ঝোপের উপর বসল। সেদিকে ক্যামেরা তাক করতেই ওর চোখে পড়ল দুজন মাস্ক পরা লোক একদম রণজয় সেনের পেছনে এসে দাঁড়িয়েছে। মুহূর্তের মধ্যে দ্বিতীয়জন হাতে রাখা লোহার রডটা দিয়ে রণজয়ের মাথায় আঘাত করল। তারপর কয়েক মুহূর্ত পর রণজয়ের শরীরটাকে প্রায় হেঁচড়ে টেনে নিয়ে গিয়ে রাস্তার ওদিকে রাখা একটা জিপে গিয়ে তুলল। যদিও এই মুহূর্তে কারোর মাথা কাজ করে না, তবুও দীপ্তেন্দু ঠান্ডা মাথায় পুরো ঘটনার ছবি রাখল। ঘটনাটার আকস্মিকতায় আর বিভৎসতায় হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল তার। এই ছবিগুলো যতটা তাড়াতাড়ি সম্ভব থানায় গিয়ে জমা দিতে হবে, তাতে রণজয়ের জীবনের ঝুঁকি কিছুটা হলেও কমবে। তাছাড়া ওদের কাজ দেখে মনে হলো না যে রণজয়কে ওরা একেবারে মেরে ফেলতে চায়। কোনো একটা অজানা কার্যসিদ্ধির জন্যই এই দুষ্কর্ম, আর সেটা পরিষ্কার। কিছুক্ষণ অপেক্ষা করে জিপটা চলে যেতেই সে তাড়াতাড়ি ছবিগুলো নিয়ে থানার দিকে হাঁটতে থাকল। প্রীতি, তোকে রণজয় এই দুদিনের মধ্যে একবারও ফোন করেছিল? সুজিত একটু অপরাধীর স্বরে প্রীতিকে জিজ্ঞেস করল। প্রীতি ভেতরে ভেতরে চুরমার হয়ে গেলেও গলার স্বরে সেটা সুজিতকে বুঝতে না দিয়ে বলল, যখন তোমার করা অনুরোধে ও বাঁকুড়া গেল, তখন তোমার কি দায়িত্ব ছিল না ওর সিকিউরিটির ব্যবস্থা করার? সরি প্রীতি, আমি আসলে আমার ভুল হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি। তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমরা রণজয়কে খুঁজে বের করবই। ফোনটা ডিসকানেক্ট করে রাগে বিরক্তিতে সুজিত চিৎকার করে উঠল। দিনে দুপুরে একটা জলজ্যান্ত লোক হঠাৎ উধাও হয়ে গেল। কোথায় গেল, কিভাবে গেল, কিছুই বোঝা যাচ্ছে না। মোবাইলটাও সুইচ অফ, কোনো ক্লুও নেই, কিছু বোঝাও যাচ্ছে না। এইসব 7-5 ভাবতে ভাবতে সুজিতের ফোনে একটা ফোন এলো। ও দেখল একটা অচেনা নম্বর। ট্রু কলারে নাম আসছে দীপ্তেন্দু ধর। সে ফোনটা রিসিভ করতেই ও প্রান্ত থেকে একটা গলা ভেসে এলো। নমস্কার সুজিত বাবু, আমি দীপ্তেন্দু ধর। আমি রণজয় বাবুর ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারি। আসলে আমি একান্তভাবেই চাই যে রণজয় বাবুর কোনো ক্ষতি না হয়। এই ব্যাপারে আমি বাঁকুড়া থানায় কিছু প্রমাণ জমা করে এসেছি। আমি জানি না সেগুলো আপনার হাতে পৌঁছেছে কিনা। আপনার কাছে যা প্রমাণ আছে সেগুলো নিয়ে বেলা 2টো নাগাদ হোটেল লাল মাটিতে এসে দেখা করুন। ওখানেই সব আলোচনা করছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওই হোটেলেই আমি আছি। ফোনটা কেটে দিল সুজিত। এই ফোনটা মরুভূমির মাঝে এক ফোঁটা জল। যদি ভদ্রলোক সাহায্য করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, তবে একটা ব্যাপারে খটকা থেকেই গেল। থানায় গিয়ে যদি কোনো প্রমাণিনী দিয়েই থাকেন তাহলে সেটা তার কাছ পর্যন্ত পৌঁছলো না কেন? ইচ্ছাকৃতভাবে সেটা লোপাট করা হয়েছে, আর সেটা দিনের আলোর মতোই স্বচ্ছ। দেখা যাক আজ বেলা 2টোর সময় এই ভদ্রলোক কি প্রমাণ নিয়ে আসেন। রণজয় চোখ মেলে তাকাতেই ওর প্রথমে মনে পড়ল না সে কোথায়। মাথাতে প্রচণ্ড ব্যথা, পেছন দিকটা যন্ত্রণায় টনটন করছে, তবে ওষুধ দিয়ে মাথায় ব্যান্ডেজও করা আছে। ও সেটা বুঝতে পারল। ওর একটু হাসি পেল। একেই বলে চোর হলেও জাত ভালো। মেরে ধরে কিডন্যাপ করে এনে আবার ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। ওর ক্ষতি যে এরা চায় না এটা বোঝা যাচ্ছে, কিন্তু উদ্দেশ্য কি সেটাও বোঝা যাচ্ছে না। ও মেঝে থেকে উঠে বসতে গেল, সঙ্গে সঙ্গে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো। উঠবেন না রণজয় বাবু, একটু বিশ্রাম নিন। গুপ্তধন উদ্ধারের কাজে একবার নেমে পড়লে কিন্তু আর কোনো বিশ্রাম পাবেন না। রণজয় মুখ ফিরিয়ে দেখল একজন লোক দাঁড়িয়ে, মুখে একটা জোকারের মাস্ক পরা। লোকটা আবার বলল, খাবার আনাচ্ছি, খেয়ে নিয়ে এই বেলা বিশ্রাম নিন, বুঝলেন? রাতে আমরা গুপ্তধন উদ্ধারের কাজে নামব, কেমন? রণজয় জানত এরা পরিচয় দেবে না, তাও জিজ্ঞেস করল,
আপনারা তো গুপ্তধন সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল দেখছি, তো আপনারা নিজেরাই উদ্ধার করুন, আমি কেন? সেটা সময় হলেই জানতে পারবেন। আপনি যে জায়গায় আটকে গেছেন সেই লিঙ্কটা বোধহয় আমার কাছে আছে, বলবো? দেখুন তো মেলে কিনা। অরণ্যে রাজ পাথরে ছায়া, নবম বৃক্ষ রহে কায়া, চন্দ্র যত পূর্ণিমা গণে, ধন তারি চতুর্থ স্তবক শনে, জল নয় জলরাশি স্রোতে, তিন তীর্থ মিলিয়ে হদিশ ওঠে, হাম্বির কৃপায় রক্ষিত সেই রতন, গোপন মুখে বলে গোবিন্দ স্মরণ। কি তাই তো? নবম বৃক্ষ পর্যন্ত আপনি পৌঁছতে পেরেছিলেন, তাই তো? বাকিটাও হয়তো সহজেই সমাধান করতে পারবে। এই বৃক্ষ অর্থাৎ থামের মধ্যে যেটা আপনি খুঁজছিলেন সেটা হলো এটা। লোকটা রণজয়ের সামনে একটা অষ্টধাতুর বিষ্ণু মূর্তি বসিয়ে দিল, তারপর বলল, আমার লোক আপনাকে সবসময় নজরে নজরে রেখেছিল। আপনি যে এখানেই আটকাবেন সেটা আমি জানতাম, কারণ বাকি সমাধানটা করতে এই মূর্তিটা লাগবেই। আচ্ছা শুনুন না রণজয়বাবু, আপনি না ওই যে কোনো মূল্যে এটা মনে রাখবেন যে গুপ্তধনটা আপনাকে আমার হাতে তুলে দিতে হবে। আচ্ছা হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা, আপনি কিন্তু পালানোর চেষ্টা করবেন না, কেমন? আপনার সেলফোনটা আমাদের হাতে, আর কারোর সাথে এই মুহূর্তে যোগাযোগ করতেও তো আপনি পারবেন না। আর যদি কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করেন তাহলে ফল কিন্তু ভালো হবে না, কেমন? আপনাকে ঠিকমতো পরিষেবা দেওয়া হচ্ছে, বুঝতেই পারছেন, কিন্তু আমার কথা না শুনলে, অর্থাৎ সোজা আঙ্গুলে ঘিটা না উঠলে আমি কিন্তু আঙ্গুলটা বেঁকাতে বাধ্য হব। ব্যাপারটা আপনার জন্যই খারাপ, বুঝতে পারছেন তো? আপনাকে ভয় দেখানোর ইচ্ছে আমার নেই, আমি চলি। আমি আবার আসবো। আপনি বরং খেদে নিন, খেদে নিয়ে অপেক্ষা করুন রাত হওয়ার। মুখোশধারী চলে গেল। রণজয় এবারে বুঝতে পারল কেন এরা তাকে তুলে এনেছে, কিন্তু যারা গুপ্তধনের ক্লুটা বুঝতে পারল তারা নিজেরাই কেন সেটা উদ্ধার করল না, সেটা কিন্তু সত্যি রহস্য। এই জটিল রহস্যের সমাধান হলো রাতে। রাত তখন আন্দাজ 10টা বাজে। ওর ঘরের দরজা খুলে গেল। মুখোশধারী লোকটা আবারও এলো। কি রণজয়বাবু, রেডি তো? চলুন তাহলে এবার। রণজয় কোনো প্রতিবাদ না করে মুখোশধারীর সঙ্গে চলতে লাগলো। গাড়িতে ওঠার সময় ওর কানে এলো একটা চিৎকার, কোনো একটা মেয়ের গলার শব্দ, কান্নার মতো। রণজয় বুঝতে পারল ওকে যেই ঘরটাতে রাখা হয়েছিল তার আশেপাশের কোনো একটা জায়গা থেকেই শব্দটা ভেসে এলো। বেশ কিছুক্ষণ ওরা গাড়িতে ওঠার পর আর কোনো শব্দ কানে এলো না। ব্যাপারটা কি সেটা জানার জন্যে ওকে কোনো একটা কৌশল খাটাতেই হবে। সেটা কিভাবে হবে সেটার পরিকল্পনা করতে লাগলো মনে মনে। একে অন্ধকার, তার উপর নির্জন রাস্তা, আর তার উপর গাড়ির কাঁচ তোলা। এতটুকু বোঝার উপায় নেই কোন দিকে ওরা যাচ্ছে বা কোন রাস্তা ধরে যাচ্ছে। আন্দাজ প্রায় আধ ঘন্টা যাওয়ার পর গাড়িটা থামলো। মুখোশধারী নামলো আর বলল, আরে নামুন রণজয়বাবু, কি কি করছেন বলুন তো আপনি? এবারে তো খেলার মাঠটা আপনার। হ্যাঁ, গুপ্তধন খুঁজে নিয়ে আমার হাতে লক্ষ্মী ছেলের মতো তুলে দিন। আর হ্যাঁ, এই যে সেই অষ্টধাতুর মূর্তি, এটা নিয়ে এবার লেগে পড়ুন, কেমন? আচ্ছা আরেকটা কথা, এই সার্চ লাইটটা এটা আপনি নিয়ে যান, আপনার কাজে লাগবে। এক হাতে সার্চ লাইট আর এক হাতে মূর্তিটা। মনে মনে ধাঁধাটা আরেকবার বলে নিল রণজয়। চন্দ্র যত পূর্ণিমা গণে, ধন তাহার চতুর্থ স্তবক শনে। তার মানে একাদশী থেকে যদি ধরা যায় তাহলে এই মূর্তিটার মধ্যে এমন কিছু আছে যেটা তাকে পরের ধাপে পৌঁছতে সাহায্য করবে। রণজয় মূর্তিটা ভালো করে তুলে দেখল। প্রথমে মনে হবে এটা একটা অতি সাধারণ মূর্তি, কিন্তু ভালো করে দেখলে বোঝা যায় এটার তলাটা ফাঁপা। সে মূর্তিটা তুলে তলাটাকে একটু চাপ দিল। আস্তে আস্তে মূর্তিটার মাথাটা একটু সরে গেল। ভেতরে ছোট ছোট অনেকগুলো প্রকোষ্ঠ করা
হয়তো এটা আগের দিনে কোনো গোপন কিছু লুকিয়ে রাখার জন্য ব্যবহার করা হতো। ধাঁধা অনুযায়ী 4 নম্বর প্রকোষ্ঠ দেখতে হবে। রণজয় দেখল ওখানে একটা ছোট কাগজের মতো কিছু। ও সেটা বের করে আনলো। একটা চামড়ার তৈরি ম্যাপ। সেই ম্যাপটা ভালো করে দেখে রণজয় বুঝতে পারল এটা এই রাজপ্রাসাদেরই একটা হাতে করা ম্যাপ। মনে মনে ও সেই তাম্র ফলকের কথাটা মনে করার চেষ্টা করল। লেখাটা এমন ছিল, শকাব্দ 1522, শারদু পূর্ণিমার রাত্রি, বীর হাম্বীর মল্লদেবের সঙ্গে যবন সেনাপতির যুদ্ধ হয়। চারিদিকে রক্তের ঘ্রাণ, পতাকা পতিত। সেই রাতেই রাজা সেই বিপুল রত্নরাজি এক গুহায় লুকিয়ে ফেলে। গোপনে নির্মিত হয় একটি নির্জন পথ। একটি সূত্র রইল এই তাম্রফলকে, অন্যটি বিষ্ণু মূর্তিতে স্থাপন করা হয়েছে। যে এই দুই দেখিতে পাবে সে পাবে সেই অমূল্য রতন। সেই তাম্রফলকে এই রাজপ্রাসাদেরই একটা নকশা ছিল। ঠিক ম্যাপটা আবার দেখল রণজয়। এটা অনুযায়ী প্রাসাদের একেবারে 17তম দরজা, অর্থাৎ রাজা হাম্বির নিজের কক্ষের এক গোপনতম দরজা ঠিক নিচ দিয়ে একটা রাস্তা আছে। সেটা দিয়ে পৌঁছলে একটা গুহা আছে। অবশ্য সবটাই মানুষের তৈরি। আর ধাঁধাতেও লেখা, জল নয় জলরাশি স্রোতে, 3 তীর্থ মিলিলে হদিশ ওঠে। ম্যাপ অনুযায়ী রণজয় একদম 17তম দরজার দিকে এগিয়ে গেল। যদিও একদম ভগ্ন দশা, তাও ম্যাপ অনুযায়ী সে এগিয়ে যেতে লাগলো। লতা পাতা, চুনসুরকির স্তূপ, বড় বড় গাছের শেকড়ে পা জড়িয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রায় প্রতি পদে। রাতের অন্ধকার, তার উপর এই ভাঙা রাজপ্রাসাদ। খুব সাবধানে চলতে হবে রণজয়কে। ওর পেছন কিন্তু ছাড়েনি সেই মুখোশধারী। বেশ কিছুটা দূরত্ব রেখে ওকে চুপচাপ অনুসরণ করছে সে। অনেক কষ্ট করে ম্যাপে নির্দেশিত জায়গায় পৌঁছল রণজয়। জায়গাটার আর কিছুই অবশিষ্ট নেই। একটা বড় গাছের শিকড় এসে জায়গাটার মুখ একেবারে বন্ধ করে রেখেছে। কিছু সরু ভগ্নপ্রায় ইটের স্তূপ ছাড়া এখানে কিছুই নেই। ভালো করে কিছু দেখার আগেই ওর পায়ের তলার মাটি আলগা হয়ে নিচে পড়ে গেল রণজয়। হাত থেকে টর্চটা কোনো দিকে ছিটকে গেছে। ওপর থেকে হাসির শব্দ ভেসে এলো। মুখোশধারী খ্যাক খ্যাক করে হাসতে হাসতে বলল, আহা, একটু দেখে শুনে চলবেন তো। কি করছেন বলুন তো? এত অসাবধান হলে কি চলে? এত অসাবধান হলে আপনি গুপ্তধন উদ্ধার করবেন কি করে? আচ্ছা আচ্ছা, নিন, চটপট উঠে পড়ুন। টর্চটা এই কাছে পিঠেই কোথাও হয়তো পড়েছে, খুঁজে পেতে দেখুন। প্রচণ্ড রাগে রণজয় কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই নিজেকে সংবরণ করে নিল। এখন চুপচাপ নিজের কাজটা গুছিয়ে নেওয়ার সময়। ও হাতড়াতে হাতড়াতে টর্চটা পেয়ে গেল। একটু দূরেই পড়েছিল সেটা। সেটা জ্বালাতেই দেখল এটা একটা সিঁড়ি, ধাপে ধাপে নিচের দিকে নেমে গেছে। আস্তে আস্তে খুব সাবধানে সে নিচের দিকে নামতে লাগলো। মাথার পেছনের ব্যথাটা পুরোপুরি কমেনি। তারপর ওপর থেকে পড়ে গিয়ে আরও বেশি লেগেছে। কপাল, গাল, বেশ কিছু জায়গায় নুন ছাল উঠে গিয়ে জ্বালা করছে। সে সব কিছু থেকে মন সরিয়ে রণজয় সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকলো। সিঁড়িটা অনেক গভীরে গেছে। সে নামছে তো নামছেই। কিছুটা নামার পর ওর মনে হলো কোথাও থেকে একটা জলের শব্দ আসছে। হাতের টর্চের আলোটা ঘুরিয়ে যেই অদ্ভুত সুন্দর দৃশ্যটা তার চোখে পড়ল, সেটা হলো সিঁড়ি যেখানে শেষ হয়েছে সেখানে একটা সরু ফিনফিনে পাতলা নদী শুরু হয়েছে। ভালো করে দেখলে বোঝা যায় সেটা একটা নদী নয়। 3টে দিক দিয়ে 3টে জলধারা এসে সেই মূল নদীতে মিশেছে। সম্ভবত এটা মানুষেরই সৃষ্টি করা কোনো পরীক্ষা ছিল। সেটা কালক্রমে আস্তে আস্তে বুঝে গিয়ে এখন একদম শুকিয়ে ফিনফিনে হয়ে গেছে। ওপর থেকে তলাটা পরিষ্কার দেখা যাচ্ছে। আপাতত নদীটাতে বেশি জল নেই। রণজয় প্যান্ট গুটিয়ে নেমে পড়ল সেখানে।
হাঁটু পর্যন্ত জল উঠেছে। যেদিক থেকে নদীটা এসেছে সেদিকটাতে বেশ কিছুটা জল পেরিয়ে যাওয়ার পর ওর মনে হলো পায়ের নিচে শক্ত কিছু একটা লাগছে। একটু পরে সে বুঝতে পারল এটাও একটা সিঁড়ির ধাপ, সেটা ক্রমশই ওপরের দিকে উঠছে। রণজয় সেটা ধরেই ওপরের দিকে উঠতে থাকলো। সিঁড়িটা শেষ হয়েছে একটা গুহাতে। ওর একটু অবাক লাগলো, এখানে গুহা, তাহলে কি এটাও মানুষেরই সৃষ্টি? হয়তো সেটাই। রাজা হাম্বির আদেশে এটা হয়তো তৈরি করা হয়েছিল, আর এটাই তাম্রলিপিতে লেখা হয়েছিল যে তিনি তার লুণ্ঠিত সম্পদ গুহার মধ্যে রেখেছিলেন। কিন্তু গুহার মধ্যে কোথায়? ধাঁধার শেষ দুটো লাইনে বলেছে, হাম্বির কৃপায় রক্ষিত সে রতন, গোপন মুখে বলে গোবিন্দ স্বরূপ। তাহলে রণজয় বুঝতে পারল না এখানে কোথায়। কোথাও যে আছে সেটা পরিষ্কার, কিন্তু কোথায়? টর্চের আলোটা ভালো করে পুরো দেওয়ালে ফেলতেই দেখা গেল একটা দেওয়ালে একটা তরবারি খোদাই করা। সেখানে পৌঁছে গেল রণজয়। তরবারি, তার মানে এটা রাজশক্তিকে বোঝায়। এটাই কি সেই গোপন মুখের সূত্র? তাহলে তো এখানেই দাঁড়িয়ে বলতে হবে গোবিন্দ শরণ এই কথাটা। রণজয় ওখানে দাঁড়িয়ে আস্তে আস্তে কথাটা বলতে লাগলো, গোবিন্দ স্মরণ। সত্যি আশ্চর্যজনক। ও যথেষ্ট আস্তে আস্তে বললেও ওর মনে হলো কথাটা পুরো গুহায় প্রতিধ্বনিত হচ্ছে। প্রায় বার চারেক বলার পর তরবারি আঁকা গুহার দেওয়ালটা আস্তে আস্তে বাম দিকে সরে গেল। ভেতরে টর্চের আলো ফেলতে দেখতে পেল লোহার সিন্দুকগুলো থরে থরে সাজানো। এছাড়াও রয়েছে সোনার উপর বাসন, বিভিন্ন নামি দামি পাথরের তৈরি কৃষ্ণ রাধার মূর্তি, অলংকার। একেবারে বোঝাই হয়ে আছে সেগুলো দেখার জন্য ভেতরে ঢুকতে যাবে এমন সময় পেছন থেকে মুখোশধারীর গলা শুনতে পেল, আপনার কাজ এখানেই শেষ রণজয় বাবু। আপনি জিজ্ঞেস করছিলেন না যে আমি সব জানলেও আমি একাই কেন গুপ্তধন উদ্ধার করতে আসিনি? হ্যাঁ, তার উত্তরটা আপনি এখনই পাবেন। এখানেই আপনি থেকে যাবেন, মাটির সাথে মিশে যাবেন। আপনার বন্ধু আপনাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়বেন। আর আমি এই সমস্ত সম্পদ নিয়ে দেশের বাইরে আর এটাই হবে সুজিতের প্রতি আমার নেওয়া প্রতিশোধ। রণজয় চমকে উঠল। কে এই মুখোশধারী? সুজিতকে চেনে, আর কথাবার্তা শুনে মনে হচ্ছে সুজিতের সাথে পুরনো কোনো শত্রুতা আছে। কিন্তু কে, এটা ভাবার চেয়ে নিজেকে এই মুহূর্তে রক্ষা করা খুব জরুরি। লোকটার হাতে ইতিমধ্যেই সেই রিভলভার উঠে এসেছে। রণজয় বেশি না ভেবে মুহূর্তেই হাতের টর্চ লাইটটা লোকটাকে তাক করে ছুঁড়ে মারল। অব্যর্থ লক্ষ্য, টর্চটা জায়গা মতোই লেগেছে। মুখোশধারী মুখে একটা শব্দ করে ওখানেই বসে পড়ল। হাত থেকে রিভলভার ছিটকে গেছে। রণজয় ছুটে গিয়ে লোকটার বুকের ওপর বসে এক টানে মুখোশটা খুলে নিল। তারপর একদম চাপা গলায় বলল, অনেকক্ষণ ধরে বাড়াবাড়ি করছিল, তাই হালকা করে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি। এই বলে লোকটার কানের গোড়ায় একটা ক্যারাটের চপ বসিয়ে দিল রণজয়। লোকটা অজ্ঞান হয়ে গেল। রণজয় লোকটার পকেট হাতড়ে মোবাইলটা বের করল। না, এখানে কোনো নেটওয়ার্ক নেই, তবে এটা থাক, পরে কাজে লাগবে। মোবাইলটার ফ্ল্যাশ জ্বালিয়ে একটু দূরে পড়ে থাকা রিভলভারটা পকেটে ভরে উঠে দাঁড়ালো রণজয়। টর্চটার অবস্থা খারাপ, সেটা গুহার পাথরের মেঝেতে পড়ে বন্ধ হয়ে গেছে। তাই মোবাইলটাই এখন ভরসা। এটা নিয়েই ওপরে পৌঁছতে হবে তাকে। লোকটাকে যে পরিমাণ ওষুধ দেওয়া হয়েছে তাতে ওর ঘুম ঘন্টা দুয়েকের আগে ভাঙবে না। এতক্ষণও চুপচাপ সহ্য করছিল বলে এরা তাকে নিরীহ গোবেচারা ভেবেছে। আসলে সে চুপচাপ সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। সে ফেরার পথ ধরল।
যাওয়ার সময় অনেকটা তাড়াতাড়ি চলে গেল সেই গর্তের মুখে। একটা মোটা শেকড় ঝুলে আছে। একটু চেষ্টা করতেই সেটা ধরে উপরে উঠতে পারল রণজয়। উপরে উঠতেই ফোনের নেটওয়ার্ক এলো। এটা একটা সাধারণ কিপ্যাড ফোন, তাই খুব একটা বেগ পেতে হলো না অ্যাক্সেস করতে। বেশি দেরি না করে সে সুজিতের ফোন নম্বরে ফোন করে বলল, আমার হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি বাঁকুড়া থানার ফোর্সকে অম্বিকানগর রাজবাড়িতে পাঠা, আমি এখানেই আছি। ফোনটা সাইলেন্ট করে পকেটে ভরে সে আস্তে আস্তে এগোতে লাগলো। দুজন লোক ঠিক এদিক মুখ করে দাঁড়িয়ে রাস্তায় অস্থিরভাবে পায়চারি করছে। এখন রাত নেই বললেই চলে, প্রায় ভোর হতে চলেছে। রণজয়ের মাথায় একটা প্ল্যান এলো। ও আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো দ্বিতীয় জনের দিকে। লোকটার অপ্রস্তুত অবস্থার সুযোগ নিয়ে পকেট থেকে রিভলভারটা বের করে কোনো কথার সুযোগ না দিয়ে রিভলভারটা নিয়ে জোর করে মাথায় মারতেই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আরেকজন কিছু বোঝার আগেই তার কপালে রিভলভার ঠেকে এসে বলল, যা বলছি সেটা করতে থাক। গাড়ির মধ্যে কিছুটা নাইলনের দড়ি আছে দেখছিলাম, সেটা বের করে ওর হাত শক্ত করে বাঁধ। লোকটা কলা পাতার মতো থরথর করে কাঁপতে কাঁপতে সেটাই করল। তারপর দড়ির বাকি অংশ দিয়ে রণজয় তার হাত পাও শক্ত করে বেঁধে ফেলল। গোটা অপারেশনটা করতে বেশ কিছুটা সময় লাগলো, প্রায় ঘন্টাখানেক। ইতিমধ্যে রণজয় পুলিশের গাড়ির শব্দ পেল। কেউ চিৎকার করে বলল, রণজয় বাবু, আপনি কি এখানে আছেন? নির্ভয় বেরিয়ে আসুন, এই এলাকাটা পুরো পুলিশ ঘিরে ফেলেছে, কোনো ভয় নেই। রণজয় বেরিয়ে এলো। পুরো জায়গাটা পুলিশে ছয়লাভ। চারদিক আলোতে ভেসে যাচ্ছে। শুধু সুজিতের ব্যগ্র গলা শোনা গেল, রণ, তুই ঠিক আছিস তো? তোর মাথায় চোট কি করে লাগলো? আর সেই কাজটা যেটা তুই করতে এসেছিলি সেটা সফল হয়েছে? রণজয় যতটা সম্ভব সংক্ষেপে বলে তারপর বলল, ফোর্স পাঠিয়ে দে, ওখানে গুপ্তধনও পাবি। আর যে তোর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ওখানে চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল তাকেও পাবি। সে এখন অঘরে ঘুমোচ্ছে। আর হ্যাঁ, ওরা আমাকে যেখানে আটকে রেখেছিল সেখানে আমি একটা মেয়ের চিৎকার শুনেছি। হয়তো এরা কোনো মেয়েকে আটকে রেখেছে। এই দুজন নদের চাঁদের একজনকে বল আমাকে ডেরা চিনিয়ে নিয়ে যেতে। মেয়েটাকে উদ্ধার করতে হবে। মেয়ের চিৎকার শুনেছিস? ঠিক আছে, তুই একা যাস না, আমিও যাব। কিছু ফোর্স এদিকে কাজ করুক, চল। আর হ্যাঁ, 1 মিনিট, প্রীতিকে ফোন করেছিস? যদি না করে থাকিস তাহলে এখনই একটা ফোন করে নে। সে পরে হবে, আমি ওদিকে চল। সুজিত আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসল। সঙ্গে সেই হাত বাঁধা দ্বিতীয় লোকটা। এখন একদম ভোর হয়ে গেছে। রাস্তাঘাটে লোকজন চলাচল করছে। অনেকেই ঘুরে ফিরে পুলিশের গাড়ি দেখছিল। এত সকালে রাস্তায় পুলিশ, তাদের ব্যস্ত আনাগোনা হয়তো মানুষকে কৌতূহলদীপক করে তুলেছিল। প্রায় আধ ঘন্টা পরে ওরা একটা ভাঙা বাড়িতে এসে পৌঁছল। পাছে ভেতর থেকে কোনো আক্রমণ আসে, সেই জন্য সুজিত আগে থেকে অ্যানাউন্স করতে শুরু করলো, পুলিশ তোমাদের গোটা ডেরাটা ঘিরে ফেলেছে, আর তোমাদের বস আমাদের জিম্মায়। চুপচাপ সারেন্ডার করো। কয়েক মুহূর্ত সব চুপচাপ। হঠাৎ ভেতর থেকে এক ঝাঁক গুলি ছুটে এলো। ওরা এলো পাথারে গুলি চালাতে শুরু করেছে। রণ, তুই গাড়িতেই বস, আমি দেখছি। কেমন সোজা আঙুলে কি না উঠলে আঙুল বাঁকাতে হয় সেটা আমিও জানি। তারপর সে গাড়ি থেকে নেমে আবার মাইকিং শুরু করলো, তোমাদের এখনো ওয়ার্নিং দিচ্ছি, তোমাদের বস আর দুজন সাথে কিন্তু আমাদের জিম্মায়। আর একটাও তোমাদের গুলি চললে কিন্তু তাদের জীবিত অবস্থায় তোমরা ফেরত পাবে না। সুজিতের গলার স্বরে কিছু একটা ছিল। এলোপাথারি গুলি চালানো বন্ধ হলো। তারপর ভেতর থেকে প্রশ্ন ভেসে এলো, কি চাই আপনাদের? তোমরা কোনো একজন মহিলাকে আটকে রেখেছো, তাকে ছেড়ে দাও আর তোমরা সারেন্ডার করো। না না, সেটা সম্ভব নয়। সুজিত আর কোনো সময় না দিয়ে সঙ্গে সঙ্গে বিদ্যুতের বেগে ছুটে গেল সেই আওয়াজ লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্সও। মাত্র মিনিট কয়েক মুহূর্তের মধ্যে রণজয় শুনতে পেল সুজিত বলছে, মাই গড, দিস ইজ ট্রুলি আনবিলিভেবল।
রণজয় কিছু বুঝে ওঠার আগে দেখতে পেল সুজিতের হাত ধরে একজন মহিলা আসছেন। সুজিত বেরিয়ে এসে বলল, একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে বুঝলি। আমরা ঈশানের কালপ্রিট চোখের সামনে দেখেও কেন ধরতে পারিনি, ব্যাপারটা আজই পরিষ্কার হলো। তৃণা আর তৃষা দুই বোন। তবে আমরা যাকে তৃণা বলে এতদিন ভেবেছিলাম তিনি তৃণা নন, তৃষা। আর ইনি হলেন তৃণা। এনার বোন তৃষাই আসল কালপ্রিট। চল, যেতে যেতে সব বলছি, তার আগে একটা ফোন করতে হবে। মিনিট 5 পরে সুজিত ফিরে এসে গাড়িতে বসল। গাড়িটা চলতে শুরু করতেই সুজিত বলল, তৃষাকে অ্যারেস্ট করার অর্ডার দিয়ে এলাম। ম্যাডাম, আপনার জবানবন্দি লাগবে। ঠিক কী ঘটনা ঘটেছিল সেটা আমাদের ডিটেলসে বলতে হবে। যদি আপনার সুবিধে হয় তাহলে অবশ্য আমরা আজকের দিনটা আপনাকে রেস্ট দিয়ে কালকেও করতে পারি। তৃণা সুজিতের কথার জবাবে দুর্বলভাবে মাথা নাড়লেন। তারপর বললেন, আমার কোনো অসুবিধা নেই। অপরাধী যেই হোক না কেন সে অপরাধী। যত তাড়াতাড়ি সে আইনের আওতায় যায় ততই ভালো। আমরা দুই জমজ বোন। তৃষা আমার থেকে কয়েক মিনিটের ছোট। পড়াশোনায় ভালো হলেও পড়াশোনার প্রতি কোনোদিনই তার ঝোঁক ছিল না। মা হারা মেয়ে, বাবা সবসময় আমাদের আগলে রাখার চেষ্টা করে গেছেন। আমি পড়াশোনা শেষ করে অধ্যাপনার কাজ পেয়ে যাই, আরও মডেলিং শুরু করে। সেখানেই ওর কুসঙ্গ শুরু হয়। এদিকে অধ্যাপনা করার সময় ঈশানের সঙ্গে আমার আলাপ হয়। আমাদের নিজেদের একটা সম্পর্ক তৈরি হয়। আমি ওর রিসার্চ ওয়ার্কেরও অ্যাসিস্ট্যান্ট করতে থাকি। তখন আমি জানতে পারি যে ও বিরল এবং লুপ্তপ্রায় পুঁথি নিয়ে গবেষণা করতে করতে এক প্রাচীন পুঁথির সন্ধান পেয়েছে, যেখানে রাজা হাম্বিরের গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে। আমার ছোটবেলা থেকেই একটা অভ্যেস ছিল যে সব কথা তৃষার সঙ্গে শেয়ার করা। এটা যে কত বড় ভুল সেটা এখন বুঝতে পারি। ততদিনে আমার আর ঈশানের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তৃষা আমাকে বলেছিল ওর শিলিগুড়িতে শুটিংয়ের আউটডোর পড়েছে, এই প্রথম নর্থ বেঙ্গল যাবে, তাই একটু ভয় ভয় করছে যেন আমি ওর সাথে যাই। আমি গেছিলাম, সেখানেই চক্রান্ত করে আমাকে কিডন্যাপ করে। তারপর এদিকে কী করে, আর আমি এদিকটা খুব একটা ভালো জানি না। শুধু একটাই কথা, একটাই রিকোয়েস্ট বলতে পারে। ঈশানের সঙ্গে আমি একবার কথা বলতে চাই, যদি ব্যবস্থা করে দেন বড় ভালো হয়। সুজিত একবার রণজয়ের দিকে তাকালো, তারপর বলল, কিছুদিন আগে ঈশানবাবু সুইসাইড করেছেন ম্যাডাম। তৃষা ম্যাডামের মুখ থেকেও বাকি জবানবন্দি নেওয়া হবে। তৃণার মুখ থেকে একটা অস্ফুট শব্দ বের হলো। রণজয় দেখল তৃণার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সেদিন রণজয়ের বাড়ির ড্রয়িং রুমে কথা হচ্ছিল সুজিত আর রণজয়ের। কফির কাপে দীর্ঘ একটা চুমুক দিয়ে সুজিত বলল, রণ, একটা ব্যাপার কি জানিস? রাজা হাম্বিরের গুপ্তধন উদ্ধার করতে গিয়ে একজন পুরনো পাপীর দেখা পেলাম। সেটা তো আমি জানি, আমাকে লোকটা বলেছিল তোকে চেনে। কে লোকটা? এর উত্তর পেতে হলে তোকে এই ঘটনাটার একেবারে গোড়ায় পৌঁছাতে হবে। গতকাল তৃষা এগুলো তার জবানবন্দিতে স্বীকার করেছে। দেখ রণ, তৃণা আর তৃষা দুই যমজ বোন। ছোটবেলাতে মা মারা যান, বাবার কাছেই দুজনে মানুষ। তৃণা বরাবরের ভালো একটা মেয়ে, যে পড়াশোনাতে ভালো, মেধাবী, ধীর, স্থির, নম্র। তৃষা ঠিক তার উল্টোটা, পড়াশোনাতে তেমন ভালো ছিল না, বেহিসেবি, বদমেজাজি। এইচএস পাশ করে কলেজে পা দিতেই কুসঙ্গে পড়ে তৃষা। মাথায় বদ খেয়াল চাপে, মডেলিংয়ে যাবে। ছোটখাটো কিছু কাজও জুটে যায়, তার সঙ্গে বদসঙ্গ। এদিকে তৃণা কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে পা রাখে। তারপর দুর্ধর্ষ রেজাল্ট নিয়ে প্রায় সঙ্গে সঙ্গে কলেজে চাকরি পেয়ে যান। ওখানেই ঈশানের সাথে আলাপ, সেটা প্রেমের দিকে গড়ায়। বিয়েও ঠিক হয়, এঙ্গেজমেন্টও হয়। এদিকে তৃষার বদসঙ্গ ওকে ধীরে ধীরে সমাজের নিচু তলার মানুষদের সাথে মিশতে বাধ্য করেছিল। দেনার দায়ে মাথা বিকিয়ে যাওয়া জোগাড় হচ্ছিল। ওনাদের বাবা মৃত্যুর আগে যাবতীয় সম্পত্তি সমান 2 ভাগে ভাগ করে দিয়েছিলেন, কিন্তু সবটাতেই জয়েন্টলি, অর্থাৎ সম্পত্তি বিক্রি হোক কিংবা টাকা তোলা, সবটাতেই তৃণার সই লাগত। তৃষা বুঝতে পেরেছিল তৃণা কোনোদিনই এরকম বেহিসেবি কাজকর্মে ওকে সায় দেবে না, তাই দিদির কাছে ভালো সেজে থাকার চেষ্টা করেছিল। এদিকে তৃণাও কোনো এক দুর্বল মুহূর্তে তৃষাকে বলে ফেলে
ঈশানের গবেষণার বিষয়টার ব্যাপারে। সেদিন থেকেই তৃষা তককে তককে ছিল। শিলিগুড়িতে আউটডোর শুটিং হবে, তৃণাও যেন যায়, তাহলে সুবিধে হবে, একা লাগবে না। এইভাবে বুঝিয়ে বুঝিয়ে তাকে নিয়ে যায়। যদিও তৃণা প্রথমে যেতে চাননি, পরে যান। ব্যাস, ওখান থেকেই প্ল্যান করে তৃণাকে নিজের লোক দিয়ে কিডন্যাপ করায় তৃষা। এই নিজেদের লোকগুলোকে জানিস? প্রাক্তন ডিআইজি সুবীরেশ ভট্টাচার্যের ডান হাত আর বাম হাত। একজন হলো জন, আর একজন হলো লালু। পালের গোদা জেলে বসে জেলের লপসি খাচ্ছে ঠিকই, কিন্তু তার অবর্তমানে তার দুই শিষ্য দিব্যি কাজ চালিয়ে যাচ্ছে। আর ঘটনাচক্রে এই তৃষার বস হচ্ছে এই জন নামক মহাপুরুষটি, যে তোকে ভালো করেই চেনে, আর আমাকে তো চেনেই। এমনিতেই তোর ওপর রাগ ছিলই, তার ওপর আমি তোর বন্ধু। ডাবল রিভেঞ্জ নেওয়ার ইচ্ছেতে ছিল জন, কিন্তু শেষ পর্যন্ত সেটা আবার হয়ে ওঠেনি। এদিকে দিদিকে কিডন্যাপ করিয়ে তৃষা তৃণার রূপ ধরে, তৃণার মতোই কাজকর্ম শুরু করে। শিলিগুড়ি থেকে ফিরে এসে রটিয়ে দেয় ওখানে তৃষার মৃত্যু হয়েছে কোনো একটা রোড অ্যাক্সিডেন্টে। প্রমাণ করতেও খুব একটা বেশি বেগ পেতে হয়নি, একই যমজ বোন। তার উপর শিলিগুড়ি এমন একটা জায়গায় শুটিং করতে গিয়েছিল যেখানেতে লোকালিটি খুব একটা ছিল না। সাজানো ঘটনা সত্যি প্রমাণ করতে যা কিছু করতে হয় সব করেছিল তৃষা। ওখান থেকে ফিরে এসে একদিন ঈশানের ফ্ল্যাটে যায়, ঈশানের সাথে ঘনিষ্ঠ হয় এবং অষ্টধাতুর মূর্তিটা হাতিয়ে আনে। ঈশান প্রথমে বুঝতে পারেননি, পরে বুঝতে পেরেছিলেন যে কিছু একটা প্রবলেম তো হচ্ছেই। আমার মনে হয় উনি হয়তো কোনো বিপদের আঁচ করেছিলেন। তারপর একদিন এলো সেই দিন, যেদিন ঈশানকে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে এই গুপ্তধনের হদিশ জানতে চায় তৃষা। ঈশান সেই মুহূর্তে সব দিক বাঁচিয়ে রাখতে হঠাৎ সুসাইড করেন। শেষ মুহূর্তে জানতে পেরে যান তৃণা নয়, তৃষাই কালপ্রিট। তবে তৃণা হয়তো মারা গেছে, এই ডিপ্রেশনও তার কাজ করছিল, কারণ এই ব্যাপারটা তো তৃষা কিছুই খুলে বলেনি। তবে তৃষা এটাও বুঝতে পারেনি যে ঈশান হঠাৎ সুইসাইড করে বসবেন। তারপর ওই সেই অষ্টধাতুর মূর্তিটা জনের হাতে তুলে দেয়, আর ওই রকম একটা নকল মূর্তি কিনে রেখেছিল তারা। ঠিক সময় মতো সেটা ড্রেনে ফেলে তদন্তের মোড় ঘোরানোর চেষ্টাতে ছিল সে তো তুই জানিসই। এদিকে তৃণার সাথে জনের কথা ছিল যা পাওয়া যাবে 50-50 ভাগ হবে। সেটা যে হতে পারতো না তা কিন্তু বলা যায় না, কারণ তোর কথা অনুযায়ী জন এই ধাঁধাটা জেনেছিল। যতটা মনে হয় তৃষা ঈশানের ডায়েরির ছবি বা ফটোকপি করে ওকে পাঠিয়েছিল, সেখান থেকে ও এই ধাঁধাটা সলভ করে নিয়েছিল। কিন্তু বাদ সাধলি তুই, কারণে হোক বা অকারণে। এই পুরো ব্যাপারটার মাঝে তুই ঢুকে পড়লি, আর জনের পুরনো প্রতিশোধ স্পৃহাটা আবারও জেগে উঠল। তারপর তো যা ঘটেছে আমার থেকে ভালো তুই জানিস। তবে একটা ব্যাপার, তোর ফ্যান দীপ্তেন্দু ধর ঠিক সময় তোর কিডন্যাপের ছবিগুলো তুলেছিলেন বলে হয়তো আমি সময় মতো পৌঁছাতে পেরেছিলাম। এদিক দিয়ে মিস্টার ধরের ভূমিকা কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না, তাই না? রণজয় শেষের কথাটা শুনে খুব একটা খুশি হলো না। ও বলল, তোকে বারবার বলি আমার নাম মিডিয়ায় প্রচার করিস না, তুই সেসব কথায় মোটেই কান দিতে চাস না। ভদ্রলোকের সঙ্গে আমার বাঁকুড়া যাওয়ার বাসে আলাপ হয়েছিল। প্রথমে আমার ওনাকে একটু গায়ে পড়া মনে হয়েছিল, তারপর যাই হোক, উনি সত্যিই একরকম আমার প্রায় প্রাণ রক্ষাই করলেন। কিন্তু এতে ওনারও কিন্তু বিপদ হতে পারত, এগুলো সত্যি মেনে নেওয়া যায় না। একজন নিরপরাধ মানুষ আমার জন্য কেন বিপদের সম্মুখীন হবেন? এই শেষবারের মতন বলছি, এইবারের এই ঘটনাতে তুই একদম মিডিয়ার সামনে আমার নাম বলবি না। আমার জন্য আর কারো বিপদ হোক আমি মোটেই চাই না। সুজিত কথাটা মাছি তাড়াবার মতো উড়িয়ে দিয়ে বলল, ঠিক আছে স্যার, মনে রাখার চেষ্টা করব। এখন প্রীতিকে বলো আরেক কাপ কফি করতে, সঙ্গে ফিশ ফ্রাই। রণজয় হাল ছেড়ে দেওয়ার মতো মুখের একটা ভঙ্গি করে রান্নাঘরের দিকে পা বাড়ালো। শেষ হলো লেখিকা শতরূপা শাসমলের কলমে রণজয় সিরিজের গল্প হাম্বির রাজের গুপ্তধন। আজকের গল্পের গল্প পাঠে এবং পুলিশের চরিত্রে আমি সৌভিক, রণজয়ের চরিত্রে সৌমদীপ, প্রীতির চরিত্রে বর্ণিশা, সুজিতের চরিত্রে দীপ্তদীপ, ঈশানের চরিত্রে
সৌভিক দাস, বিনায়ক স্যারের চরিত্রে পার্থ, শুভেন্দুর চরিত্রে রমাকান্ত, তৃষা এবং তৃণার চরিত্রে মৌপিয়া, জনের চরিত্রে আর্য, দীপ্তেন্দু এবং গুন্ডার চরিত্রে দিব্যেন্দু। গল্পের নাট্যরূপ প্রদানে দুর্বা, গল্পের শব্দ সংযোজনে সৃজা, আবহ সৃষ্টিতে আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে টিম পিক্সেলের থেকে সৌরভ। তবে কেমন লাগলো রণজয় সিরিজের গল্প হাম্বির রাজের গুপ্তধন? কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর আপনাদের জন্য রইল আরও একটি প্রশ্ন, বলতে পারবেন জনের সাথে মিলে কে এত বড় চক্রান্তটা করলো, তৃষা নাকি তৃণা? গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে গল্পটি শেয়ার করে দিন। আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ফিরে আসবো আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গপ্প।